হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি কপাল খুলে গেল নাকির শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজের ৬ষ্ঠতম গল্পের শেষ পর্ব, কপাল খুলে গেল নাকি। রাত ক্রমেই গভীর হচ্ছে, জঙ্গলটা ক্রমেই যেন কাছে চলে আসছে। উহ, যেন জম যন্ত্রণা। মদনা একসময় বাতাসের গলায় বলে উঠল, আমাদের ক্যালকুলেশনটা ভুলই হয়েছে মনে হচ্ছে, শুয়ে পড়া যাক। ট্যাপা আরো হালকা গলায় বলল, আর একটু দেখি। কিন্তু কোথায় কি দেখবে? চোখে তো আর মানিক জ্বলছে না। হাতে একটা করে টর্চ বাগানো আছে বটে, কিন্তু বোকার মতো আলো ফেলা তো যায় না। মশার কামড়ে গা ফুলে ঢোল, মাঝে মাঝে ঢুলুনি আসছে। অন্ধকার ঘরটার মধ্যে যেন জোয়ারদারের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। অন্তত ট্যাপার তাই মনে হচ্ছে। দুজনেরই মনে হচ্ছে শুয়ে পড়ি। হঠাৎ একসময় চমকে উঠল মদনা ট্যাপার একটি মোক্ষম চিমটিতে। কি? হ্যাঁ, কি? ওই কোণের গাছটার দিকে তাকা। গলা দিয়ে নয়, ফিস ফিসে কথা। তাকিয়ে দেখলেও আকাশের মেঘ পাতলা হয়ে গেছে। একটা মস্ত ঝাঁকড়া গাছের উঁচু ডালে যেন কি ঝুলছে। কি ঝুলছে? কি? চোখের মধ্যে শরীরের সমস্ত শক্তি নিয়োগ করে দেখল। দুখানা ঢ্যাঙা লম্বা পা। গাছটা বেশ জোরে নড়ছে। মেঘ আরও পাতলা হয়ে সরে যাচ্ছে। মদনা, বেম্বদত্তি। ভাগ। তবে মগডাল থেকে দুটো পা ঝুলে কি করে? এবার মদনা চিমটি। নিশ্চয়ই ব্যাটা চেঁদো, মালপত্তর গাছের ডালে ঝুলিয়ে রেখে গেছিল। টর্চটা নে, আর হর্নবাসিটা আছে পকেটে? আছে। হর্নবাসি একটা খেলনা মাত্র, বাচ্চাদের উপযুক্ত। এমনি হুইসেল বাঁশির মতোই, তবে শব্দটা মারাত্মক, স্রেফ মিনি বাসের হর্নের মতো। কবে একদিন ফুটপাত থেকে কিনে ফেলেছিল দুজনের জন্য দুটো। সে দুটো সঙ্গে এনেছে। গেটের পাহারাদারকে একটু শুনিয়ে দিয়ে বলে এসেছে, হঠাৎ কোনো সময় এই শব্দ শুনতে পেলে বাগানে চলে আসবেন। পা টিপে টিপে বাগানে বেরিয়ে এলো দুজনে। বুকের মধ্যে ইঞ্জিন চলছে। ট্যাপা ভয়ের গলায় বলল, মন্না, সত্যি মানুষ তো নাকি? ভূত, প্রেত, দত্তি দানো যাই হোক, চল তো। চোখ ঠিকরে দেখতে থাকে। ঝুলন্ত দুটো পা, মাঝে মাঝে একটা উঠছে একটা দুলছে। মানুষের পা আর ভূতের পা কি একই রকম? আহ, কি অদ্ভুত আশ্চর্য! ঠিক এই সময় হঠাৎ একটা না মেঘ সরে গেল, আর তার ফাঁক থেকে এক ফালি চাঁদ উঠল। মদনা, ট্যাপা, মরে গেল নাকি? না, মরে টরে যায়নি চাঁদু। শুধু দুটো হাঁটুরি মালাই চাকি ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল, আর নাকটা থেতলে যাত্রা দলে সূর্পনখার মতো দেখিয়েছিল। কিন্তু মরণ কামড়ের মতো দাঁত দিয়ে ধরে রেখেছিল একটা চটের থলি। তার মানে দুটো হাত কাজে লাগাবে বলেই দাঁতে চেপে ধরে নেমে আসছিল। কিন্তু কিন্তু নামবার মুহূর্তে একসঙ্গে দুটো টর্চের আলো আর দুটো হর্নবাসের ধাক্কা। পা ফসকালো, আর একটা পা ডালে রাখতে গিয়ে ডালটা ভেঙে পড়ল। একেই বলে মারে কেষ্ট রাখে কে। প্রাণে না মরুক, জানে তো মরল। ধরা পড়ল একটা দাগি আসামি, পুরনো পাপী, বেশ কয়েকটা খুনের নায়ক। পুলিশ দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছিল। খুন করাটাই হতভাগা বদমাসটার পেশা, যার নাম ভাড়াটে খুনে। পুরনো খুনের তালিকায় আর দুটো নাম যোগ হলো। পাতাল ঘরে সেই দুটো মিস্ত্রি,
জোয়ারদার সাহেব ওই পাতাল ঘরের প্রমাণ লোপ করতে দুটো মানুষকে খতম করে ফেলার অর্ডার দিয়েছিলেন। আশ্চর্য, ওরকম সুন্দর মার্জিত সৌম্য চেহারার এক ভদ্রলোক, ভাগ্নের প্রতি পরম স্নেহশীল। কাজ করার লোকেরা বাবুর দয়া মায়া ভালোবাসার প্রশংসায় অজ্ঞান। অথচ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রায়চৌধুরী বললেন, হয় ভাই ওরকম হয়, একবার লোভের ফাঁদে পা ফেলে বসলে আর বদ লোকেদের সঙ্গে মিশে তাদের খপ্পরে পড়ে গেলে এই দশাই হয়। দেখলাম তো অনেক। অপরাধের প্রমাণ লোপের জন্য যে মানুষ কি করতে পারে আর না করতে পারে, মরিয়া হয়ে উঠে পাগলা বনে যায়, বুঝলেন? বয়স্ক ব্যক্তি, তবু ট্যাপা মদনার সঙ্গে ভাই বলে কথা বলছেন, মানে একটু কম বয়সে দুটো ছেলেকে তো ঠিক মশাই বলে কথা কওয়া যায় না। তবে খুবই ভদ্র ব্যক্তি। এদের বাহাদুরিকে নাকচ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা মাত্র করলেন না, বরং গজগোবিন্দ যে ওদের পেছনেই গোয়েন্দা লাগাবার তালে ছিল সেটা জেনে খুব একটা ব্যঙ্গ হাসি হেসে ভৎসনা করে নিলেন তাকে। ছেলে দুটোকে বলেছেন, সাবাস, শুধু তো ওই পুরনো পাপী যার নাম গণেশ প্রসাদ ওরফে গঞ্জুই ওরফে আরও কত কিছু ধরা পড়েনি। গঞ্জুর দাঁতে কামড়ানো এক ব্যাগ সোনার বিস্কুট ধরা পড়ার সূত্রে ধরা পড়েছে বেশ বড়সড় একখানি চোরাই চক্র। পাতাল ঘরের মেঝে কুড়িয়ে পাওয়া সেই সাংকেতিক লেখা চালান রসিদটিতে একটি সাংঘাতিক চোরা কারবারির ঠিকানা, আর তার সঙ্গে বাবুল সমাদ্দারের তাসের প্যাকেটে ভরা সেই ছোট্ট নোটবুকটিতে লিখে রাখা গাদা গাদা ঠিকানা। গোয়েন্দা পুলিশের কাছে এ এক রত্ন খনি। এগুলি তো শখের গোয়েন্দা টিসি পাল আর এম কে দাসের সৌজন্যেই পাওয়া। রায়চৌধুরী হেসে হেসে বলেছেন, তা আপনাদের এ বয়সে হঠাৎ গোয়েন্দাগিরির শখ জেগেছিল কেন? গোয়েন্দা গল্পের বই পড়ে আর ক্রাইম ছবি দেখে দেখে? সিনেমা তো আজকাল খুব দেখেন মনে হয়। এরা একটু শুধু হেসেছিল। তিনি এমন কথাও বলে বসেছিলেন, আপনাদের যখন এটাই হবি, চলে আসুন না আমাদের মধ্যে। এতেও শুধু হেসেছিল এরা। পুলিশের দলে ভিড়ে যাওয়া, বাবা রক্ষে করো। বাড়ি ফিরে ট্যাপা আহ্লাদে অবশ গলায় বলল, মদনা, পুলিশের লোক মাত্রেই সবাই গজগোবিন্দ নয়। তা তো নয়, পুলিশের মধ্যেও ভালো লোক থাকে, না থাকলে পৃথিবীটা চলতো নাকি? আচ্ছা মদনা, কি কি হলো? বলছি, ওই পুলিশের মতো মস্ত বড় কর্তাটি যখন তোকে কংগ্যাচু করে হাত চেপে সেকেন্ড হ্যান্ড করলো তখন? ট্যাপা আবার কেন, কি হলো? কংগ্রাচু সেকেন্ড হ্যান্ড? আচ্ছা বাবা, আচ্ছা, ভুল হয়েছে, তাড়াতাড়িতে অমন হয় তো, বুঝতে তো পেরেছিস। ওই সময় তোর গায়ে কাটা দিয়ে উঠল না, চোখে জল আসা হলো না? কি দুঃখে? দুঃখে নয় রে, আহ্লাদে। আবার বলছিল আমরা নাকি সম্মান পদক পাওয়ার যোগ্য, যে কেসটা এভাবে। হ্যাঁ, বলেছিলেন কথাটা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার রায়চৌধুরী কাকে যেন বলছিলেন, এই দুটি তরুণ ছেলে সম্মান পদক পাওয়ার যোগ্য। তা দিন না দিন বলেছেন তো, গায়ে কাটা দেবে না। মদনা বলে কি না ভাগ, কিন্তু কেসটা কি শুধুই মার্ডার কেস আর খুনিকে ধরে ফেলা? তা তো নয়। চাঁদু ওরফে গঞ্জু ওরফে অনেক, তার দাঁতে কামড়ে ধরা সেই চটের থলিটি, সেটাই তো বেশি ভয়ঙ্কর। ওই থেকেই তো ধরা পড়ে গেল একটা চোরাইয়ে দুষ্ট চক্র। কি ছিল সেই চটের ব্যাগে? ছিল চটের ব্যাগের মধ্যে পলিথিনের ব্যাগ, তার মধ্যে চামড়ার ব্যাগ, তার মধ্যে এক পেটি সোনার বিস্কুট। খবরের কাগজে লিখেছে প্রায় ৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার। ৭৫ লক্ষ টাকা! উহ, কত রে বাবা!
গঞ্জু পেয়েছিল ওটা নিরালা কুটিরের পাতাল ঘর থেকে। সেই মোক্ষম 19 তারিখের সন্ধ্যায় বাবুল সমাদ্দার যেটা নিয়ে এসেছিল মলঙ্গা লেনের একটা পচা বস্তি থেকে বাকু নামের একটা শিশি বোতল কাগজওয়ালার কাছ থেকে। বাকুর বাইরের পরিচয় ওই পুরনো শিশি বোতল কাগজ ক্রেতা, ভিতরে অন্য গভীর পরিচয়। বাবুল সেটা নিয়ে এসে মামার হাতে দিয়েছিল। এটাই তো বাবুলের কাজ। মামার নির্দেশ তামিল। সেই পলিথিনের ব্যাগে ঢাকা চামড়ার পেটিকার সঙ্গে আরও একটা জিনিস মামাকে দিয়েছিল বাবুল, বাকুর উপহার, একটা বিদেশি পানীয়। জগজ্জীবন জোয়ারদারের আগে কোনো নেশা টেশা ছিল না, এমনকি সিগারেটও না। ছোটোখাটো অর্ডার সাপ্লাইয়ের কাজ করত, ছোট বাড়িতে থাকতো, কিন্তু কিভাবে যে কি হলো সে যেন একটা গল্পের মতো। ছোটোখাটো একটু অর্ডার সাপ্লাইয়ের বিজনেসে সরল সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ যেন পথ ভুল করে একটা বাঁকাচোরা সরু কানা গলির মধ্যে ঢুকে এসে পড়ে আর বেরোতে পারল না। জগজ্জীবন জোয়ারদার হয়ে গেল যে হুড়মুড়িয়ে অবস্থা ফিরতে লাগলো। ছোটোখাটো গেরস্ত পাড়ার বাসা থেকে চলে এলো মহেন্দ্র ম্যানশনে, বিশ্রামের জন্য নিরালা কুটির, নির্মাণ হলো পাতাল ঘর। আর হঠাৎ অবস্থার বার বৃদ্ধির জন্য লোকের এবং হয়তো পুলিশেরও সন্দেহ এড়াতে বড় বাজারে আরও নানা রকম ব্যবসার ভান করল। কিন্তু অপরাধ চক্রের সব নানা দেশি লোকেদের সঙ্গে মিশতে মিশতে আর পার্টিতে যোগ দিতে দিতে নানা বাজে অভ্যাস ধরে গেল। বাবুল সমাদ্দারের ঘরের ড্রয়ার থেকে পুলিশ যে বড় সাইজের ডায়েরিটা নিয়ে গিয়েছিল তাতে কোনো একটা পাতায় লেখা আছে, আহ, আমরা যখন সাধারণ অবস্থায় ছিলাম কি সুখেই ছিলাম, মামা আর আমি আর বলরাম। একদিন একটু রাজকীয় খাওয়া দাওয়া হলে কি ফুর্তি। মামা মাঝে মাঝে বলতো, আচ্ছা বাবুল, আমরা যদি বেশ বড়লোক হয়ে যাই কি করবি? আমি বলতাম, তার দেশ ঘুরব, রেলগাড়ি চেপে হাজার হাজার মাইল ঘুরে বেড়ানোর চেয়ে সুখের আর কি আছে। কিন্তু এখন বড়লোক হয়ে রেলগাড়ি কেমন তা যেন ভুলেই গেছি। প্লেনে চেপে আকাশে আকাশে ঘোরা, কিন্তু সে কি ভ্রমণ! সর্বদা টেনশন, সর্বদা রিস্ক নিয়ে কাজ, সর্বদা অপরাধ বোধ। শুধু মামার মুখ চেয়ে মামাকে বাঁচাতেই ইচ্ছের বিরুদ্ধে বিবেকের বিরুদ্ধে কাজ করে চলেছি। আর এক জায়গায় লেখা আছে, মামাকে হাতে পায়ে ধরেছি এ পথ ছাড়তে। মামা বলে, এ পথ এমন ডেঞ্জারাস বাবুল, ছেড়ে দিতে চাইলে খুন হতে হবে। কিন্তু আমি আর পারছি না। এই ডায়েরি থেকে বোঝা যায় বাবুল আসলে অপরাধ প্রবণ নয়। মামার প্রতি ভালোবাসার বশেই ওর এই পাপচক্রে জড়িয়ে পড়া। কিন্তু তাতে কি আর শাস্তি মাফ হয়? এমনকি মৃত জোয়ারদারের পাঞ্জাবির পকেট থেকে যে চিঠিটা পাওয়া গিয়েছিল তার জন্য এমন কিছু না। 7 বছরে জেল হয়ে গেল বাবুল সমাদ্দারের, কিংবা হয়তো আরও বেশিও হতো। ওই ডায়েরি আর চিঠিটার জন্য জজ সাহেব কিছুটা সদয় হয়ে মাত্র 7 বছর ধার্য করলেন। আর চাদুর ওরফে গঞ্জুর, তার যাবজ্জীবন কারাদণ্ড, না ফাঁসি নয়। তবে রায় শুনে গঞ্জু চেঁচিয়ে বলে উঠেছিল, বদনসিব, গঞ্জুর নসিবটা এতই খারাপ হুজুর যে 22-24টা খুন করেও নসিবে একটা ফাঁসি জুটল না। সরকারি উকিল ধমক দিয়ে বলেছিলেন, কেন, ফাঁসির হুকুম হলেই তোমার খুব ভালো হতো? গঞ্জু বলেছিল, হতো হুজুর, যাবজ্জীবন গারদে পচে মরব, আর ওই 22-24টা গলা টেপা লাশ সারাক্ষণ চোখের সামনে দাঁত খিচবে, জিভ ভেঙাবে, আগুন জ্বলা দৃষ্টিতে ড্যাব ডেবিয়ে তাকাবে। ওহ, বলি সব লাশই কি গলা টেপা নাকি? জি হুজুর,
গুলি ফুলি চালাতে শেখেনি গঞ্জু, আর চাকু ছোড়া চালাতেও হাত খেলে না। রক্তে বড্ড ভয় তার, রক্তারক্তি দেখলে তার ভিড়মি আসে। তাজ্জব, বেটা 2 ডজন খুনের খুনি, নিজে মুখেই কবুল করলো, অথচ রক্ত দেখলে ভিড়মি লাগে, রাস্কেল। হঠাৎ চেঁচিয়ে উঠেছিল গঞ্জু, ওই যে ওই বাকু, আমার পুরনো আলাপি, বলে রেখেছিল সমাদ্দার বাবুর হাতে 1 কেস সোনার বিস্কুট চালান আসছে, বাকুর মারফত লেনদেন। তো সমাদ্দার বাবু বাকুকে রসিদ দিয়ে দেবেন পেলাম বলে। তারপর তো বাকু ফর্সা, নাকি কাঠমান্ডুতে সেই মালিককে রসিদটা ধরিয়ে দিতে পারলে আর কে বাকুকে ধরবে। তো ওই বদমাসটা আমাকে ফুসলালো, ওই বিস্কুটগুলো যদি ফিন বাবুর হাতে তুলে দিতে পারি তো বাকু রাজা বনে যাবে। শুধু মামা আর ভাগনা, এই দুটোকে খতম করে ফেলার বস্তা। গঞ্জুর চোখ দুটোয় আগুন জ্বলে উঠল। আমায় বলল, তোর তো এই খাবার পেশায় আর মন নেই, ওই দুটোকে খতম করলে আমি তোকে 2 লাখ টাকা দেব, দেশে চলে গিয়ে বিয়ে শাদি করে খেতি বাড়ি চালিয়ে আরামে থাকবি। 2 লাখ টাকা, এই নোংরা কাজ থেকে ছুটি। লোভ সামলাতে পারলাম না হুজুর, বাকুর দেওয়া পানীয়টাই ঘুমের দাওয়ায় মিশিয়ে ঘুম পাড়িয়ে ফেলে। বাহ বাহ, একজন বলে উঠল। ঘুমন্ত মানুষটার গলায় কবজির জোর পরীক্ষা করলে বাহাদুর? নসিব। গঞ্জু কপালে হাত ছেকিয়ে বলেছিল, তো ভাগনা বাবুটাকেও তো খতম করে লাশ পাচার করে ফেলেছিল হুজুর। ফিন জিয়ে উঠল, কাবুলি বেড়ালের মাফিক শক্ত যান। তো হুজুর, ফাঁসির হুকুমটা হয় না? আবার একটা প্রচণ্ড ধমক খেয়েছিল গঞ্জু। রায় বেরোবার পরদিন ট্যাপা আর মদনা এতদিনে যত খবরের কাগজের খবরের কাটিংগুলো গোছাতে গোছাতে বলা বলি করছিল। আমাদের অনুমানই ঠিক হয়েছিল রে, ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করিয়ে। আর ওই বাবুল সমাদ্দারের ব্যাপারটাও আমরা ঠিকই ভেবেছি, ছেলেটা আসলে সৎ ভালো, শুধু মামার প্রতি ভালোবাসার বশে। আহা, এই খারাপ আর ভুল পথ থেকে ফিরে যেতে চেয়েছিল, তবু 7 বছরের জেল হলো। এই মৃত জোয়ারদার সাহেবের পকেট থেকে ভাগনার লেখা যে চিঠিটা পাওয়া গিয়েছিল, তার কাটিংটা এই যে, এই তো। শ্রীচরণের সুম মামা, এই তোমার হাতে তোমার সোনার বিস্কুটের পেটিটা তুলে দিলাম। এবার আমার ছুটি, আমায় ছাড়ো, আমিও তোমার মায়া ছাড়ছি। এবার দেখতে বেরোবো পৃথিবীতে সৎ থেকে শান্তিতে জীবন কাটানোর সুখ কি। তুমি বলেছিলে তোমারও সে ইচ্ছে হয়, কিন্তু তোমার আর ফেরার উপায় নেই, ফিরতে চাইলে খুন হবে। আমি দেখতে চাই আমার কি হয়। ক্ষমা করো। প্রণত, তোমার চির স্নেহপুষ্ট বাবুল। মদনা একটু দার্শনিক হাসি হেসে বলল, খুন হওয়া ওর নিয়তি, ফেরার চেষ্টা না করেও। হঠাৎ বাইরের দরজায় কড়া নড়ে উঠল। ট্যাপা বলল, মদনা দেখ কে। মদনা ফিরে এসে উদ্ভাসিত মুখে নিচু গলায় বলল, এই ট্যাপা, কাগজে আমাদের নাম বিবরণ জেনে একজন একটা কেস নিয়ে কথা বলতে এসেছে, কপাল খুলে গেল নাকি? ট্যাপা আত্মস্থ গলায় বলে, দেখ কি বলে, তবে মার্ডার কেস হলে খবরদার নিবি না। বেরিয়ে এসে দেখল ওদের এই খুদে বাসার সামনে বৃহৎ একখানি গাড়ি, আর ওদের রোয়াক থেকে নাম্বার সিঁড়ি দুটোতেই 2 জন লোক আগু পিছু দাঁড়িয়ে। উপরের লোকটির বেশ অভিজাত জমকালো চেহারা, বয়স 30-35। মদনা বলল, কি ব্যাপার? অভিজাতজন নিচু গলায় বললেন, একটু দরকারে এসেছি। এই ঠিকানাতেই তো MK দাস আর টিসিপাল থাকেন? হ্যাঁ, আমরাই। ও নমস্কার, একটু কথা ছিল, ভিতরে গিয়ে বসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক গলা অতি মৃদু করে বললেন, দরকার হচ্ছে
খবরের কাগজে যে মানে জগৎজীবন জোয়ারদারের হত্যা রহস্যের ফাঁস খোলা এবং সেই সূত্রে একটা বিরাট স্মাগলার গ্যাং ধরা পড়ার সমস্ত কিছুই আমরা খুঁটিয়ে দেখেছি। আপনাদের বুদ্ধিমত্তাতেই। এমকে কথা শেষ না হতেই বলল, আমরা মানে? আপনি আর? আমার এক জ্যাঠা মশাই, বয়স হয়েছে, একটু বাতিগ্রস্তও ছিলেন তো। সে এমন কিছু না, বয়স হলে অমন সবাই হয়ে থাকে, কিন্তু সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যাতে আমি একটু বিব্রত হচ্ছি। একদিন উনি হঠাৎ রাত্রে ঘুমের মধ্যে চেঁচিয়ে ওঠেন, কে কে বলে। পাশের ঘরে পুরনো চাকর থাকে, সে ছুটে আসে। কি হয়েছে বড়বাবু? বড়বাবু তখন মাথা চাপড়ে বলেন, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, বংশের সৌভাগ্যলক্ষ্মী চুরি হয়ে গেল। কিন্তু আমরা মানে আমার স্ত্রী ও মেয়ে কথাটার মানে বুঝলাম না। বারবার জিজ্ঞেস করায় বললেন, তোরা জানিস না, ব্যাপারটা খুবই গোপনীয়। পূর্ব পুরুষানুক্রমে আমাদের এই ভঞ্জ চৌধুরী বাড়িতে সৌভাগ্যলক্ষ্মী হিসেবে একটি নিরেট সোনার লক্ষ্মী মূর্তি রক্ষিত আছে। মূর্তির মাথার মুকুটটি পান্নার এবং তার মাঝখানে খুব দামি একটি হিরে বসানো আছে। পারিবারিক নিয়মে বংশের যে জ্যেষ্ঠ তার হেফাজতে এই মূর্তিটা থাকে এবং তার পুজো হিসেবে নিত্য একটি মন্ত্র 10 বার জপ করতে হয় আর খুব গোপনে রাখতে হয়। 5 জনের চোখ পড়া নিষেধ। যার কাছে থাকে সে নিজে বুড়ো হলে বংশের পরবর্তী জনকে এই মূর্তিটির খবর জানিয়ে বা দেখিয়ে মন্ত্রটি শিখিয়ে রাখে, যাতে তার হঠাৎ মৃত্যু হলে লক্ষ্মী দেবীর পূজা বিঘ্নিত না হয়। জ্যাঠামশাইয়ের কাছেই থাকতো সে মূর্তি, তবে উনি বুড়ো হচ্ছেন আর শরীরও খারাপ যাচ্ছে বলে ঠিক করেছিলেন আমাকে জানিয়ে রাখবেন। মদনা আসতে বলে, মূর্তিটির বা কৌটোটির মাপটা কীরকম ছিল? আমি তো মশাই জানি না, জীবনে কখনো দেখা তো দূরস্থান, চোখেও দেখিনি। তবে জ্যাঠামশাই বলছেন মূর্তিটি তার 8 আঙুল প্রমাণ, অর্থাৎ ধরে নিন 4.5 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি চওড়া, ভিতরটা লাল মখমলে মোড়া। মদনা বলল, বোধহয় কোনো রাজ পরিবার। ভদ্রলোক একটু উড়িয়ে দেওয়া লজ্জিত হাসি হেসে বললেন, এখনও সব কথার কোনো মানে নেই, তবে হ্যাঁ, একদা রাজা টাইটেল ছিল বটে। বংশের সেই আদি ব্যক্তির নাম ছিল রাজারাও ত্রিবিক্রম ভঞ্জ চৌধুরী, বোধহয় জেঠু থেকে 10 পুরুষ ওপরে। ট্যাপা চুপ করে থাকবে প্রতিজ্ঞা করেও বলে ফেলে, তো আপনার নামটি তো জানলুম না। ভদ্রলোক হেসে বলেন, জানুন, বংশের পরিচয়ের দায়ে লম্বা একখানা নাম। তারপর হাতের ব্রিফকেসটা একটু খুলে তার মধ্যে থেকে একটি প্যাকেট বার করে তার মধ্যে থেকে একখানি নেম কার্ড বার করে এগিয়ে ধরেন। টানা হাতে লেখায় পুরো নামটাই লেখা, ত্রিদশনাথ ভঞ্জ চৌধুরী, নীলগিরি হাউস, ওল্ড বালিগঞ্জ। মদনা বলে ওঠে, আমরা কি এমন শখের গোয়েন্দা মাত্র, এসব বড় ব্যাপারে। ত্রিদশনাথ মৃদু হেসে বলেন, বিনয় জিনিসটা ভালো, তবে আপনারা একটা মার্ডার কেস এবং তা থেকে একটা দুষ্ট চক্র বার করার এলেম যখন দেখিয়েছেন, তখন অতটা বিনয়ের দরকার নেই। অবশ্য স্বীকার করছি আপনাদের বয়স খুবই কম, তাতে কি। আসলে আমি বা জেঠু আমরা চাই না ব্যাপারটা নিয়ে হইচই, লোক জানাজানি, পুলিশ কেস, খবরের কাগজ ইত্যাদি হতে থাকুক। যতটা সম্ভব নিঃশব্দে এবং চুপি চুপি যাতে হয়। তো কাগজ পড়া তো জেঠুর দারুণ বাতিক, উনি সাজেশন দেন আপনাদের কাছে আসতে। আপনাদের এই বাসার ঠিকানাও উনি ওই কাগজ থেকে কোন ফাঁকে সংগ্রহ করে রেখেছিলেন। এখন আপনাদের অনুরোধ, কেসটা নিন। ত্রিদশনাথ কুণ্ঠিতভাবে বলেন, বলতে লজ্জা করছে, কিন্তু না বলেও উপায় নেই। জেঠুর হুকুম সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন।
আপনাদের লাঞ্চের ব্যবস্থা ওখানেই রেডি হচ্ছে। দুপুরটায় নিশ্চিন্ত হয়ে আলোচনা করবেন। তাই নাকি? মুশকিল তো। মুশকিল বলতে তো আপনাদেরও এখন থেকে আমাদের মুশকিলে শরিক হতে হবে ভাই। আমি গাড়িতে গিয়ে বসছি, আপনারা তৈরি হয়ে নিন, দরকার মতো সময় নিন। ট্যাপা বলে উঠল, এত কি সময়ের দরকার? মেয়ে মানুষের মতো সাজবো নাকি? আসছি, এক্ষুনি আসছি। ভঞ্জ চৌধুরী হেসে উঠলেন। ট্যাপা আর মদনাকে নিয়ে গাড়িখানা যখন ওল্ড বালিগঞ্জে নীলগিরি হাউসের গেটের সামনে দাঁড়ালো, ট্যাপার চোখ ছানা বড়া হয়ে গেল। এমনি তো এতক্ষণ শাটিনের গদি মোড়া রাজসই গাড়িতে চেপে এতটা পথ আস্তে আস্তে বুক কাঁপছিল। ভঞ্জ চৌধুরী তো পুলিশ কেস করবে না, আর পাঁচকান করতে চায় না বলে তাদের মতো দিনহীনকে ভজাতে এসেছে। কিন্তু এখন ট্যাপাদের বিপদ ভঞ্জন করে কে? অনেক দিনের বাসনাটা মিটতে যাচ্ছে বটে, কিন্তু গোয়েন্দা গল্পে পড়া কাহিনীর মতো একটা মূর্তি চুরি কেস হাতে এসে গেছে। কিন্তু দেখে শুনে ভয় লাগছে, এ যে প্রায় রাজা রাজরার ব্যাপার। আবার মনে মনে ভাবল, তা রাজা রাজরার ঘরে ছাড়া এসব পুরনো মূর্তি টুর্তি কোথায় থাকবে? গাড়ি এসে থামতেই সিঁড়িতে দাঁড়ানো সুসজ্জিত দারোয়ান সেলাম ঠুকে তাড়াতাড়ি নেমে এলো। এদিকে ড্রাইভারও দরজা খুলে ধরে সেলামের ভঙ্গি করল। চলুন, আপনাদের একেবারে জেঠুর কাছেই নিয়ে যাই। আপনারা এসে গেছেন শুনেই অস্থির হতে শুরু করেছেন নিশ্চয়ই। আমরা এসেছি জানলেন কখন? ওহ, সে খবর চলে গেছে, চলুন দোতলাতেই, বলে হাসলেন ভঞ্জ চৌধুরী। সিঁড়িতে উঠতে উঠতে বললেন, এ বংশের সকলের নামের আদ্যাক্ষর ত্রি দিয়ে রাখা বাধ্যতামূলক। জেঠুর নাম ত্রিতাপহরণ। ও বাবা, বলে ফেলল দুজনেই, হেসে ফেলল তিনজনেই। এই যে জেঠু, এদের নিয়ে এলাম। এদের কিন্তু জেঠুকে দেখে গা ছমছম করে ওঠে। বাবা, কি দশাসই চেহারা! টিসি এবং এমকে দুজনেই নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। মুখের থেকেও অনেক ফর্সা পা, তাতে হরিণের চামড়ার চটি পড়া। প্রণামে বেশ প্রসন্ন হলেন ত্রিতাপহরণ। বললেন, থাক থাক, আরে এরাই নাকি? এই যে দেখছি নেহাত বালক, তা জুটিটি তো বেশ, কিছু মনে করো না। হা হা হা, দেখে মনে হচ্ছে পিলসুজ আর ডাবর। আহা, যাক, এদের চায়ের ব্যবস্থা হচ্ছে। হয়ে গেছে। বেশ, তো এইটুকু বচপনদের আর কি আপনি করে কথা বলবো, তুমিই বলি তো। এখানটা বিশেষ নিরিবিলি নয়, অন্যত্র কথাবার্তা হবে। তবে এইটুকু প্রশ্ন, যে খুনের কেসটা ফয়সালা করেছিলে তোমরাই? দুজনে একটু হাসল। মদনা বলল, হয়ে গেল আর কি। আচ্ছা, ঠিক আছে। চা জল খাবার এলো। তার সরঞ্জাম আর আয়োজন দেখে ট্যাপা মদনার ভিড়মি যাওয়া জোগাড়। বলল, এত কি খাওয়া যায়? বাহ, কেন যাবে না? ইয়াং বয়স, তোমাদের বয়সে আমি 4 গুণ খেতে পারতুম। এক আসনে বসে 1 কুড়ি ল্যাংড়া আম খেয়েছি। খাও খাও। ত্রিতাপহরণের শোবার ঘরটিতেও পুরনো কালের ছাপ। এখনকার আর কোনো বড়লোকের বাড়িতে মেহগানি কাঠের জমকালো কারুকার্য করা পালঙ্ক থাকে? মোটা গদির বিছানা, ঝালর দেওয়া সাদা ধবধবে ডবল বালিশ, দুপাশে মোটা সোটা পাশ বালিশ, পায়ের দিকে তাকিয়া। ট্যাপা মদন সারা ঘরটা তন্ন তন্ন করে দেখতে থাকে। এ ঘরের দেওয়ালেও উঁচুতে চওড়া চওড়া ফ্রেমে বাঁধানো অয়েল পেন্টিং, সবই পোর্ট্রেট। বোঝাই যাচ্ছে পূর্বপুরুষের। ওই যে উনি হচ্ছেন এই বংশের রাজত্বের প্রতিষ্ঠাতা শীল শ্রীযুক্ত ত্রিবিক্রম ভঞ্জ চৌধুরী। ট্যাপা মদনা চোখ তুলে দেখল। ট্যাপা ফস করে বলে বসল, পুরুষ লোকের কানে মাকড়ি কেন? ত্রিতাপহরণ হাসলেন। সেকালে রাজা রাজরারা তো গায়ে গহনা টহনা পরতেন,
তাছাড়া জানো না বুঝি, আমরা আসলে ওড়িশার লোক, বালেশ্বর জেলার। তাছাড়া ছেলে ত্রিভুবন ভঞ্জ চৌধুরী দেশ থেকে চলে এসে কন্টাইতে বসতি করেন। তারপর ত্রিলোচন ভঞ্জ চৌধুরী, তারপর ত্রিপুরারি, ত্রিভঙ্গ, ত্রিদীপ ইত্যাদি। শেষতম ওই ত্রিদর্শনাথ। হা হা, যদিও ডাকা হয় খোকা বলে। ট্যাপা বলে ওঠে, তাছাড়া উপায় কি? নামের যা বহর, ডাকা যায় ওই নামে। ত্রিতাফরণ হাসলেন, আবার গম্ভীর হয়ে গেলেন। আসলে কি জানো, ওই যে বংশের কুলদেবী বা গৃহদেবী সৌভাগ্যলক্ষ্মী, ওর নাম হচ্ছে ত্রিলোকেশ্বরী লক্ষ্মী। তো যিনি ওটি দিয়েছিলেন, তার হুকুম ছিল বংশের সকলের নাম রাখতে হবে ত্রি দিয়ে। ট্যাপা আবার বলে ওঠে, তারপর যখন ত্রি দিয়ে নামে স্টক ফুরিয়ে যাবে? আরে টিসি, তোর হাসি থামা, কাজের কথা কইতে দে। আচ্ছা আমি যদি আপনাকে দাদু বলি রাগ করবেন? মানে কি বলে কথা টথা চালাবো? কি আশ্চর্য, দাদু বলবে এতে আর কি, তাই বলো। আচ্ছা তাহলে বলি, ঘটনাটা কবে ঘটেছে দাদু? এই তো গত বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। লক্ষ্মীবারে লক্ষ্মী হারানো। আজ বুধবার, এই 1 সপ্তাহ হয়ে গেল। এই ঘর থেকেই হারিয়েছে আপনার ঠিক মনে আছে? মনে নেই? এ কি ছেলে খেলার কথা নাকি? প্রতি মুহূর্তে মনে পড়ছে, মন প্রাণ হু হু করছে। দাদু খুব রেগে উঠে বললেন, ত্রিতাফরণ এ ঘর ছাড়া আর কোন ঘরে হবে? অন্য ঘরে সরিয়েছি কখনো? এখানেই বরাবর। আগে এ ঘরে বাবা থাকতেন, তারপর থেকে আমি। আপনি সেদিন সেই রাত্রে লুকোনো জায়গা থেকে বার করে মাথার বালিশের তলায় রেখেছিলেন। পরদিন কি যেন ভালো দিন আছে বলে আপনার ভাইপোকে দেখাতে। হ্যাঁ, বৈশাখী পূর্ণিমা, ওই দেবী মূর্তির প্রথম প্রাপ্তির তিথি, তাই। আচ্ছা দেবেন তো দেবেন, হঠাৎ আগের রাত্রে বার করে মাথার বালিশের তলায় রাখতে মন হলো কেন? কেন? ত্রিতাফরণ গম্ভীরভাবে বলেন, জিনিসটি তো আলমারির দেরাজের মধ্যে থাকতো না যে চাবি খুলবো বার করব। অনেক কসরত করে বার করতে হতো। ও, এই ঘরের মধ্যেই? হুম। সেই জায়গাটার সন্ধান আর কেউ জানতো না? কাক পক্ষীতেও না। কোথায় ছিল জানতে পারবো না? ত্রিতাফরণ নিঃশ্বাস ফেলে বলেন, এখন আর কি, পাখি তো খাঁচা থেকে উড়ে গেছে। থাকতো, খোকা দরজাটা বন্ধ করো, থাকতো ওই রাজা ত্রিবিক্রমের পোর্ট্রেটের পিছনের দেওয়ালের মধ্যে অলক্ষিত চেম্বারে। হ্যাঁ? ত্রিদশনাথ চমকে ওঠেন, পারলেন কি করে জেঠু? সে একটা কৌশল আছে, তবে তোমাকে বলে রাখাই ভালো। তবে আর কি তিনি ফিরে আসবেন? এ বংশের হয়ে গেল। আহ, অত হতাশ হচ্ছেন কেন? কেন আর, মন হাহাকার করছে। হ্যাঁ, কৌশলটা এই, ওই ছবির পিছনেই একটা। আচ্ছা দেখিয়েই দিই, সবই যখন গেছে। ত্রিতাফরণ তার হাতে ছড়িটা উঁচিয়ে সে চওড়া ফ্রেম পোর্ট্রেটটির একটা কোণায় কি রকম একটা কৌশলে একটু ঠোকা দিলেন, আর সঙ্গে সঙ্গে সরাত সরসর করে নেমে এলো একটা দড়ির সিঁড়ি, মাদুর গোটানোর মতোই টাইট করে গোটানো। সে চওড়া কার্নিশের ধরনের সোনালি ফ্রেমের ভিতর খাজে দিব্যি আত্মগোপন করেছিল। ঠিক জায়গায় খোঁচা দিতেই খুলে নেমে এলো। বড়জোর 2 ফুট চওড়া। কিন্তু দড়ি যদি তো সরাত করে কেন? ওই তো মজা, শক্ত রেশমি সুতোর বজ্রপাক বিনুনি দড়ি, আর তার শেষ ধাপটা একটা সরু পেতলের রড। হঠাৎ পাক খুলে নেমে এলে সরাত তো করবেই। বোঝা গেল জিনিসটা আগেকার কালের, যখন নাইলন দড়ির চলন হয়নি। কিন্তু এই সোনালি রেশমি দড়ির পরমায়ু যে রীতিমতো বেশি, তাতে সন্দেহ নেই। মদনা অবাক হয়ে বলে,
এইটা দিয়ে ওঠেন নামেন? রোজ রোজ কি উঠি নামি? ত্রিতাফরণ দুঃখের মতো হেসে বললেন, রিস্ক তো কম নয়, কে কিভাবে দেখে ফেলে, তাছাড়া দরকারও তো হয় না, নামিয়ে নিয়ে পুজো টুজো তো করা হয় না, সবই মনে মনে আর উদ্দেশ্যে, শুধু সেই দিনই। একটু নিঃশ্বাস ফেললেন। তারপর কপি কলের কৌশলে আর একটা দড়ি ধরে টান দিতে আবার সরাত করে গুটিয়ে গিয়ে নিজস্ব গুহায় অদৃশ্য হয়ে গেল। মদনা বলল, আপনি ছাড়া আর কেউ এর খবর জানতো না? কেউ না, খোকা পর্যন্ত না। খোকা মানে? ত্রিদশনাথ একটু হেসে বললেন, ব্যাপারটা সত্যি তাই। আমিও দেখে আপনাদের মতোই হতভম্ব হয়ে গেছি। সত্যি বলতে কি, আমরা তো সেদিন থেকে সন্দেহ করছি সবটাই জেঠু স্বপ্ন আর কল্পনা, থাকা এবং হারানো। জেঠু ক্রুদ্ধ গলায় বললেন, তা তো সন্দেহ করবেই, জেঠু যখন ৭২ বছর বয়স হয়েছে তখন তো ৭২ই ধরে ধরে নিতে হবে। এরা এইসব আলোচনায় ব্যস্ত। ট্যাপা কিন্তু সমানেই চারদিক নিরীক্ষণ করে চলেছে। ঘর, বারান্দা, জানলা, দরজায় মায় অ্যাটাচ নয়। মাঝখানে একটা প্যাসেজ, প্যাসেজের ডান ধারে বাথরুমের দরজা। ট্যাপা বলল, প্যাসেজে একটা জানলা রয়েছে, তাতে কোনো গ্রিল বা গরাদ নেই দেখছি। ত্রিতাফরণ বললেন, তা নেই বটে, তবে নেহাতি ছোট্ট জানলা, বড় জোর একটা ৫ বছরের শিশু গলে আসতে পারে। তাছাড়া জানলাটা সর্বদা বন্ধই রাখা হয় ইদানিং। সামনের খোলা জমিটায় বাড়ি উঠেছে, দেখতে পাওয়া যায়। খোলা ছিল নাকি? ট্যাপা বলল, না, বন্ধই ছিল, আমি খুললাম। বললামই তো, বন্ধই থাকে। ওখান দিয়ে চোর আসার কল্পনা নেহাতি অ্যাবসার্ড। তাছাড়া ঠিক সেই দিনই যে আমি মা লক্ষ্মীকে নামিয়ে মাথার বালিশের তলায় রেখেছি, তা তো চোরের ঠাকুরদারও জানার কথা নয়। আচ্ছা, আপনি কত রাত নাগাদ ঘুমন? ১০টা, বড় জোর ১০:৩০। আগে রাত জেগে বই পড়া বাতিক ছিল। বাবা বলতেন রাত জাগলে আয়ুক্ষয় হয়, তখন শুনে হাসতাম, কিন্তু এখন সেটাই বিশ্বাস করি। চুপি চুপি মই নামিয়ে মূর্তিটা পাড়তে যা কিছুটা সময় লেগেছিল। শোবার আগে বাথরুমে যাওয়া অভ্যেস আছে আপনার? তা আছে, বরাবর। ভালো করে হাতে, মুখে আর কানের লতিতে জল না দিয়ে শুই না, ওতে সহজে ঘুম আসে। বাহ, তাই বুঝি? একটা নতুন জিনিস শিখলুম। আচ্ছা, মনে করতে পারেন সেদিন তখন ওই প্যাসেজের জানলাটা বন্ধ ছিল কি না? ছিল বাবা, ছিল। তাছাড়া ঘর, প্যাসেজে যাবার দরজাটাও তো বন্ধ না করে শুই না। সাবধানতাই তো বরাবরের অভ্যাস, যার জন্য এরা বলে বুড়োর বাতিক। কিন্তু ট্যাপার মন যে বড় খুঁতখুঁতে। ট্যাপা ওই জানলাটা থেকে যেন সরে আসতেই চায় না। ছিটকিনিটা তো অদ্ভুত। অদ্ভুত আর কি, সেকালে এ ধরনের ছিটকিনির চল ছিল, অবশ্য ছোটোখাটো জানলা টাল্লায়। সেকালে কাঠের হাত বাক্স টাক্স এরকম ছিটকিনি থাকতো, একদিকে একটা মা কালীর খাড়ার গড়নের হাতা, আর অপরদিকে একটা পেরেক পোতা। ওই খাড়াখানিকে ঘুরিয়ে পেরেকটাতে গলিয়ে দিলেই ব্যাস, নট নরণচরণ। ট্যাপার স্বগতোক্তি। বুদ্ধিটা ভালোই, তবে জানলার কপাটে যদি কোনো ফাঁক না থাকে। ঘরটা আতিপাতি করে দেখতে খাটের তলাতেও উকি মারল এরা। এটা কি খাটের তলায়? ত্রিতাফরণ বলে ওঠেন, ছেলেবেলা থেকে ভোরবেলা ডাম্বেল ভাজার অভ্যাস, ডাম্বেলও ভেজেছি। সেই সরঞ্জামগুলো ওই ক্যাম্বিসের ব্যাগটার মধ্যে। এখন আর পারেন না বুঝি? ত্রিদশনা তাড়াতাড়ি বলেন, পারবেন না কেন? তো আমরাই বলে বলে ওটা ছাড়িয়ে যোগ ব্যায়াম ধরিয়েছি, মুগুর ডাম্বেলের থেকে অনেক কার্যকরী। ট্যাপা ইত্যবসরে ব্যাগটা টেনেছে, তার সঙ্গে একটা অদ্ভুত জিনিস। এ আবার কি? এটা কোথা থেকে এলো? এরকম জিনিস এ বাড়ির তল্লাটেই থাকার কথা নয়। যদি বা কোনো কাজের লোকেদের হয়
সে জিনিস এখানে আসে কোথা থেকে? খোদ বড় কর্তার শোবার ঘরে খাটের নিচে। এই যে সিংহের গুহা। ট্যাপা জিনিসটাকে টেনে বার করে খুলে ধরেই ফেলে দিয়ে বলল, ইস, ভাবটা যেন হাতটা ধুতে পারলে ভালো হয়। জিনিসটা কি? এমন ভয়ঙ্কর কিছু না অবশ্য। একখানা গোলাফুল আঁকা, সস্তা মার্কা, ময়লা চিরকুট্টি, নস্যি মাখা, সর্দি মোছা রুমাল, যাকে বলে কুরুচির এক শেষ। এবারের লোকজন, মানে কাজের লোকেরা, কেউ নস্যি নেয়? ত্রিদশনাথ বললেন, না না, কেউ না। ত্রিতাভরণ সিংহের মতো গর্জে উঠলেন, তুই সকলের ব্যাপার জানিস? এসব জানতে চেষ্টা করতে হয় না, কাছে এসে দাঁড়ালেই মালুম। রামরতনের ঘরে এসে ঢুকলেই বিড়ির গন্ধ ছড়ায়। ট্যাপা ওই অ্যাটাচ বাথরুমের বেসিন থেকে হাতটা ধুয়ে এলো বটে, তবে তার আগে জিনিসটা একটা কাগজে মুড়ে নিজের প্যান্টের পকেটে পুরে নিল। তারপর গম্ভীরভাবে বলল, এইটা থেকে প্রমাণ হচ্ছে কেউ কোনো সময় ঘরে ঢুকে পড়ে খাটের তলায় লুকিয়েছিল। ত্রিদশনাথ বললেন, কুকুর দিয়ে তলাশ করাবেন নাকি? মদনা হাসল, আমাদের কুকুর কোথা? পুলিশের কাছে তো জানাচ্ছেন না আপনারা। কর্তা খুব বিচলিতভাবে বললেন, পুলিশের কাছে জানালেই তো ব্যাপারটা বিষবাও জলে গিয়ে পড়বে। ঠিক আছে, আমরা কতটুকু কি করতে পারি দেখি। বাড়ির বাইরেটা, মানে বাগান, রান্নাঘর, বাথরুম ইত্যাদির পিছন টিছনগুলো একটু দেখতাম, বিশেষ করে বাথরুমের পিছনটা। চলুন চলুন, বললেন ত্রিদশনাথ। বাড়িটার সামনের লনে যেমন কেয়ারি করা ফুলের বেড, পেছনটায় তেমনই বেশ খানিকটা কিচেন গার্ডেন। কুমড়ো, লাউ, ঢ্যাঁড়স, উচ্ছে, এইসব। এসব আমাদের পুরনো রাঁধুনি হরিহরের নেশা। কিন্তু ওরা তো আর হরিহরের নেশা দেখতে আসেনি। ওরা এখন দেখছে বাড়ির পিছনের বিচ্ছিরি দিকটা। সেদিকে দেওয়াল জুড়ে রেন ওয়াটার পাইপ, ড্রেন পাইপ, ভালো জলের পাইপ। ওটা কি? উঁচু দেওয়ালে 3-4খানা কাদা কাদা পায়ের ছাপ কেন? মই বেয়ে ওঠার মতো নিচু থেকে উঁচুতে, অনেকখানি তফাতে তফাতে। কি আশ্চর্য, ওখানে পায়ের ছাপ আসে কোথা থেকে? বাবুরা দেখে দেখে তাজ্জব। বাগানে মালি কাজ করছিল, আর রান্নাঘর থেকে পুরনো রাঁধুনি হরিহর বেরিয়ে এসেছে। আর বলবেন না ছোট রাজা বাবু। হরিহরদা আবার ওই রাজা ফাজা? আচ্ছা বাবা আচ্ছা, দাদা বাবু পায়ের দাগ ছাপ দিয়ে নোংরা করে গেছে সেদিনকে ওই চিমসে শুটকো পাখিওয়ালা ছোকরাটা। পাখিওয়ালা এখানে? হ্যাঁ তো, একখানা খাঁচায় করে 2-3টে রঙিন পাখি এনেছিল বেচতে। আশ্চর্য পাখি, পায়রার মতো মাপ গড়ন, কিন্তু রঙের কি জেল্লা! লাল, সবুজ, হলদের মিশেল। দর হাঁকছিল খুব। তো একটা পাখিকে বার করে দেখাতে গিয়েই সেটা হাত ফসকে উড়ে গেল, আর ছোড়া একেবারে হাঁক পাক করে পড়িমড়ি ছুটে তার পেছনে ধাওয়া করলো। টাপা বলল, পাখি তো আকাশে উড়ে গেল, ধাওয়া করলো কি আকাশে? হরিহর দাঁত বের করে হাসল, আগে আকাশে ওড়ে নাই, ওই কার্নিশে উঠে বসেছিল। তো তার মালিক বোধহয় জানতো ওটার স্বভাব, পকেটে একখানা পাখি ধরা মিহি জাল এনেছিল। সেটা নিয়ে লম্পজম্প করে দেওয়ালের গা বেয়ে উঠে পড়ল। পাখিটাও উড়ে রাজাবাবুর ওই বাথরুমের জানলার কাঠে, সেখান থেকে এদিকে জানলার কাঠে। তো তেজপাতার মতন হালকা ছোড়া ঝপা ঝপ ছোটাছুটি করে ধরে ফেললো পাখিটাকে। বাহাদুর বলতে হবে। জাল চাপা দিয়ে নামিয়ে এনে আবার খপ করে খাঁচায় পুরে বলল, আজ আর বেচা যাবে না, ব্যাটা বিগড়ে গেছে, বলে চলে গেল। উপকারের মধ্যে দেওয়ালটা নোংরা করে গেল। নিচে তো যত রাজ্যের নর্দমার নোংরা জল থই থই, কাদাও হয়। লোকটা তাহলে খালি পায়েই এসেছিল? আজকাল তো বড় একটা খালি পায়ে লোক দেখা যায় না। ফেরিওয়ালারাও রাবারের হাওয়াই পড়ে একজোড়া। নিরীক্ষণ করে দেখতে দেখতে আরও একটা জিনিস ট্যাপার চোখে পড়ল। দেওয়ালের ধারে গজিয়ে ওঠা একটা পেঁপে গাছের ডালে
সরু কালো খানিকটা সুতো। এটা কি? কি মুশকিল! বাড়ির পিছনে জঞ্জাল ফেলার দিকে একটু ছেঁড়া কাগজের টুকরো, কি ছেঁড়া ফুল, ছেঁড়া সুতো, এ আবার কোনো রহস্য নাকি? সব বাড়িতেই থাকতে পারে। ওই যে ঘেরা পাঁচিলের মাথায় ভাঙা কাছের টুকরো পোতা, ওর খাজে খাজে এমন কত আলতু ফালতু রহস্যই তো লেগে আছে। এটা কিন্তু নেহাত আলতু ফালতু নয়, বলল মদনা আর ট্যাপা। সত্যি তাই, রীতিমতো দামি মিহি নাইলনের সুতো। মালি আর হরিহর অবজ্ঞা ভরে বলল, তাহলে বোধহয় সেই পাখি ধরা জালটা থেকে ছিঁড়ে পড়েছে। এই সময় ত্রিদশনাথের স্ত্রী এসে দাঁড়ালেন। এবার তো আসতে হয়, খাওয়ার সময় হয়ে গেল। মদনাদের দিকে তাকিয়ে একটু নমস্কার করলেন। একে এই প্রথম দেখল মদনারা। এখন বল, কেসটার কি হবে? তুই তো খুব নিরীক্ষণ করছিলি। ট্যাপা বলল, আমার মতে চোর ওই পাখিওয়ালা। সে অবশ্য আমারও একটু সন্দেহ হচ্ছে, তবে সে ব্যাটা জানবে কি করে অত গোপন ব্যাপার? তার মানে আসল পাখিওয়ালা নয়, ছদ্মবেশী। তাও না হয় বুঝলাম, কিন্তু ওই জানলাটা? ট্যাপা বলল, তার মানে জানা লোক। উনি তো বললেন কেউ জানে না। দেখলি তো বাড়ির ছেলে বউ পর্যন্ত। তাছাড়া কাজের লোকজনও রীতিমতো বিশ্বাসী। সেই তো। ট্যাপা পকেট থেকে সেই কালো সুতোটা বার করে বলে, তোর কি মনে হলো পাখিটা সত্যি উড়ে পালাচ্ছিল? আমার কিন্তু মনে হচ্ছে তাকে ইচ্ছে করে উড়িয়ে দেওয়া হয়েছিল, আর তার পা বাঁধা ছিল এই সুতোয়। তাই বলছিস? এই আমার ধারণা, এখন তুই বল। আমার থেকে তুই বেশি লক্ষ্য করিস দেখি। তবে মনে হচ্ছে এ কোনো জানা লোকেরই কাজ। মানে ওই মূর্তির রহস্য যার আগে থেকেই জানা আছে, কিন্তু ঠিক সেই দিনটিতেই, মানে যে রাত্রিরে জেঠু বুড়ো ওটি বার করে নামিয়ে মাথার তলায় রাখলো, ঠিক সেই রাত্রিরেই। ট্যাপা বলল, ওটা তুই যে সে বলিস কাকতালীয় নাকি, তা হতে পারে। কিংবা অনেক ভাবনা চিন্তা আলাপ আলোচনার মাধ্যমে দুজনে একটা স্থিরতায় এলো এবং পরদিন সেই ওল্ড বালিগঞ্জের নীলগিরি হাউসে যাবে বলে ঠিক করলো। নীলগিরি হাউসে গিয়ে একেবারে প্রথম কথাই পারল এরা। আচ্ছা দাদু, এমন কি হতে পারে আপনাদের খুব পুরনো কালের বুড়ো হয়ে যাওয়া কোনো কর্মচারী কিংবা কোনো নিকট আত্মীয়জন এই মূর্তি মাহাতো জানেন বা জানতেন? ত্রিতাভরণ একটু তাকিয়ে একটু ভেবে গলা নামিয়ে বললেন, কোনো কর্মচারীটারির কথা ওঠে না, তবে আত্মীয়র কথা যদি বললে তো বলি। জানি না তার জানা কিনা, তবে মনে হয় তিনি জানলেও জানতে পারেন। মানে আমার দিদিই আছেন। আপনার দিদি মানে জীবিত আছেন? নিজেরই বলতে পারো, তবে সহোদরা নয়, বই মাত্রেও। বই মাত্রেও? জেঠু বললেন, হ্যাঁ, আমার ঠাকুরদার 2 বিয়ে। প্রথম স্ত্রীর ওই একটি মেয়ে, তার জন্মকালেই বড় মার মৃত্যু হয়। কিছুদিন পরে ঠাকুরদা আবার বিয়ে করেন। আমি আর আমার ছোট ভাই, সেই খোকার বাবা, তো সেও অকালে চলে গেছে। আমিই পড়ে আছি। ভাগ্যিস আছেন, ত্রিদশনাথ বলে ওঠেন। তো সেই দিদি থাকেন ওই আমাদের নীলগিরি গ্রামেরই পাশের গ্রাম গুঞ্জাবাড়ি গ্রামে। খুব ভালো ঘরেই বিয়ে দিয়েছিলেন ঠাকুরদা। তারাও বেশ রাজাই, মানে বড় জমিদার। বর এসেছিল হাতিতে চেপে। কিন্তু যা হয় জমিদার বাড়িটারির, বিলাসিতা, অপচয়, বসে খাওয়া, এইসব কারণে অবস্থা শেষ দশায়। জামাইবাবু ওই রকম ছিলেন, অনেকগুলি ছেলে মেয়েও। ট্যাপার মরণ ফস করে বলে ওঠে, তা তাদের তো এখানে নিয়ে এলেই পারেন, আপনাদের এত টাকা কত খাবেন? মদনা আবার একবার তাকায় ট্যাপার দিকে। মদনের ব্রহ্মতেজ থাকলে বোধহয় ট্যাপা ভস্ম হয়ে যেত। নেই তাই রক্ষে। কিন্তু যা হবার হয়ে গেছে,
ত্রিতাভরণ নিশ্চয়ই এক্ষুনি তেড়ে উঠে বলবেন, ছোট মুখে বড় কথা, যাও ভাগো। প্রায় উঠবার মতোই চেষ্টা করেছিল মদনা, কিন্তু তা হলো না। ত্রিতাভরণ বিষণ্ণ গলায় বললেন, লোকে তা ভাবতেই পারে, সে অনেক ইতিহাস। তবে তোমাদের যখন গোয়েন্দা বলে নিয়োগ করেছি, তখন সব কথা খুলে বলাই ভালো। জামাইবাবুটি ছিলেন খুব বাজে টাইপের, নেশা টেশা করতেন, এবং সেই জন্যই প্রায় সর্বস্ব খুইয়ে বসায় ঠাকুরদা মেয়ে জামাই আর তাদের একগাদা ছেলে মেয়ে সমেত নিজের কাছে নিয়ে এসেছিলেন। কিন্তু দিদি যেমন অবুঝ, জামাইবাবু তেমনই উদ্ধত ও অভদ্র। হঠাৎ একদিন, আমি তখন নেহাতি বালক, হঠাৎ একদিন রাত্রিরে শুনতে পেলাম জামাইবাবুকে ঠাকুরদা খুব যাচ্ছে তাই বকাবকি করছেন, তিনিও চোটপাট করছেন। হঠাৎ জামাইবাবু তেড়ে এসে দুহাতে ঠাকুরদার গলা টিপে ধরলেন। হ্যাঁ, শ্বশুরের জামাই হয়ে? আরে মাতাল দাতাল লোক কি না করে, তো ঠাকুরদার গায়ে ভীমের বল। নিজেকে ছাড়িয়ে বললেন, এক্ষুনি বিদায় হও, আর তোমার মুখ দেখতে চাই না। তো দিদির তাতে এত রাগ হলো যে তক্ষুনি 5-6টা ছেলে মেয়েকে নিয়ে সেই রাত্রিরেই ফরফর করে বেরিয়ে গেলেন। সেই রাত্রিরেই? হ্যাঁ, শুনলাম রাত্রিরে নাকি হাওড়া স্টেশনে গিয়ে বসেছিলেন। ফার্স্ট যে ট্রেন পেয়েছিলেন চলে গিয়েছিলেন বালেশ্বরে। একটু হাসলেন ত্রিতাভরণ, কৌতুকের হাসি। বললেন, প্রথমটা অবশ্য তেমন অসুবিধে হয়নি, নগদে আর গহনায় অনেক হাতিয়েছিলেন দুজনে। সে যাক, তারপর তো দুর্দশা হবেই, স্বভাব তো বদলায় না। কিন্তু ঠাকুরদার আমাদের ওপর কড়া হুকুম হয়ে গেল, জীবনে যেন আর ওদের সঙ্গে সম্পর্ক না রাখি। তবে আর কি করব বলো? তবু ভাইয়ের বিয়ের সময়, ভাইপোর বিয়ের সময় একটা করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম। যদি দিদির মন নরম হয়, যদি আসে। তা আসেনি। শুনতে পাই ছেলে 3টের একটাও মানুষ হয়নি। মেয়েদের বিয়ে হয়ে কোথায় আছে জানি না, তবে ছেলেগুলো বোধহয় ওই গুঞ্জাবাড়ি গ্রামেই আছে। তো সেই দিদি হয়তো জানলে জানতে পারে। যতই হোক, মা মরা প্রথম সন্তান। ঠাকুরদার তো স্নেহ ছিল খুব, নিজের বুদ্ধির দোষেই জামাইবাবুর কথা চাপে পড়ে কেবল দাও দাও করত। টাকা দাও, গয়না দাও, ছেলেদের নামে বাড়ি করে দাও, মেজাজ খারাপ করে দিয়েছিল। বললাম সব ঘরের কথা, একটা ইতিহাস, তবে এই সব যেন প্রকাশ না পায়। মদনা মাথা নেড়ে বলল, না না, তবে তার সঙ্গে একবার দেখা করা যায় না? দিদির সঙ্গে কি করে? ও তো আর আসবে না। তাছাড়া খুব বুড়োও তো হয়ে গেছে। বা, উনি আসবেন কেন যদি আমরাই যাই? মানে আপনি যদি অনুমতি দেন। অনুমতি না দেওয়ার কিছু নেই, সব ব্যবস্থা করে লোক সঙ্গে দিয়ে পাঠিয়ে দিতে পারি। যা খরচা লাগে, যতদিন সময় লাগে। বালেশ্বর স্টেশনের কাছে ভালো হোটেল আছে, কিন্তু কথা হচ্ছে কি পরিচয় দেখা করতে চাইবে? আমাদের নাম টাম তো করা চলবে না। সে একটা ভেবে রেখেছি। তা তোমাদের কি মনে হচ্ছে, ওর সঙ্গে দেখা করলে কোনো সূত্র আবিষ্কার করতে পারবে? মনে হচ্ছে আর কি, ভাবছি যখন ধারণা হচ্ছে একমাত্র উনি মূর্তি রহস্য জানলেও জানতে পারেন। এমনও তো হতে পারে বয়স হয়েছে, গল্প ছলে কাউকে বলে ফেলেছেন, মানে দেখলে বোঝা যেত কি ধরনের মহিলা। ত্রিতাভরণ বললেন, তো আপনারা কি ধরনের পরিচয় দেবেন ভাবছেন? ট্যাপা মনে মনে বলে, আমাদের বিদ্যের দৌড় তো মা সরস্বতী জানে। তবু মদনা সাহসে ভর করে যা একখানা আবিষ্কার করেছে। হ্যাঁ, এটা মদনার আবিষ্কার। ওরা ঠিক করেছে ওরা হচ্ছে একরকম লেখক। ওদের লেখার বিষয়বস্তু ওড়িশার মন্দির আর ওড়িশার বড় বড় রাজা মহারাজা জমিদার জায়গিরদারদের বংশের ইতিহাস। এইসব মাল মশলা জোগাড় করতেই আসা। এতে খুঁটিয়ে খুঁটিয়ে এসব নামধাম জিজ্ঞেস করা যাবে, সন্দেহ আসবে না। বাহ, ব্যাপার একখানে আবিষ্কার করেছেন তো, ত্রিদশনাথ বললেন। আর তার স্ত্রী বললেন, হবে না গোয়েন্দা ব্রেন। তাহলে এক কাজ করা যাক, বললেন ত্রিতাভরণ।
হরিহর বালেশ্বর জেলার ছেলে, ও সব জানে টানে। ওকে তোমাদের সঙ্গে পাঠাই। অবশ্য ও দেখা দেবে না, শুধু তোমাদের দেখভাল করবে এবং তোমাদের যা দরকার তা সাপ্লাই করবে। কোনো সংকোচ করো না। কাজ মিটে গেলে বরং সত্যি ওড়িশার মন্দির টন্দির একটু দেখে এসো। ট্যাপা বলল, কাজ মেটা মানে? মূর্তি উদ্ধার করতে পারলে তবেই তো কাজ মেটা। না, তা হয় না। হরিহরকেও ওই বলা হয়েছে। এই দাদাবাবুরা বই লেখার কাজে ওড়িশার গ্রামে গ্রামে ঘুরবে। তবে ওদের হোটেলে রেখে 2-1 দিনের জন্য হরিহর নিজের গ্রামে ঘুরে আসতে পারে। বুড়িবালামের ধারে তার গ্রাম। প্রস্তাবে হরিহর দারুণ খুশি। কতদিন দেশে যেতে পায়নি। সঙ্গে সঙ্গে ত্রিদশনাথ টেলিফোন করে ট্রেনের টিকিট রিজার্ভেশন, হোটেল বুক সব কিছু সেরে ফেললেন। তার স্ত্রী টিসি পাল আর MK দাসকে বললেন, আপনাদের দেখে আমার হিংসে হচ্ছে। কত জায়গায় বেড়াতে গেছি, কিন্তু এমন মজার বেড়ানো বেড়াতে যায়নি। দেখুন এখন মজার কি সাজার। হাসল সবাই। কথা হলো পরদিনই যাত্রা। মন্না বলল, আপনারা হরিহরকে তো আড়ালে রাখতে চাইছেন। বলছেন আমাদের হোটেলে প্রতিষ্ঠা করে দিয়ে ও 2 দিনের জন্য ওর বুড়িবালামের তীরে কোন গ্রামে ঘুরে আসবে। তাহলে আপনার দিদির বাড়িটা চেনার কি হবে? জেঠু বলে উঠলেন, গ্রামে নামলেই যে কেউ দেখিয়ে দেবে। আসলে বাপু, মরা হাতি লাখ টাকা। এখনো ওখানে সরঙ্গি বাড়ি বললেই সবাই। সরঙ্গী? হ্যাঁ, ওই পদবী। জামাইবাবুর বাবার নাম ছিল নারায়ণ সরঙ্গী, জামাইবাবুর নাম ছিল সুদর্শন সরঙ্গী। দিদির নাম হলে অবশ্য সুভদ্রা দেবী বলো। তবে হ্যাঁ, চট করে ওর খোঁজ করো না। গ্রামের ব্যাপার, সুদর্শন সরঙ্গীর ছেলেকে চেয়েও। হরিহর এদের এনে তুলল বালেশ্বর স্টেশনের কাছেই হোটেল জগন্নাথে। মোটামুটি মন্দ নয়। এখান থেকে সাইকেল রিক্সা গ্রামের দিকে যায়, নীলগিরি গ্রামেও যায়। তবে সবটা নয়, বেশ কিছুটা হাঁটতে হবেই। হরিহর বলল, এই এক ছিষ্টি ছাড়া খেয়াল বাপু আপনাদের। শুধু শুধু ক্লেশ পাওয়া। তা দেখুন কোথায় কি করবেন। আমি পরশুই ফিরছি। আচ্ছা, ওই নীলগিরি, গুঞ্জাবাড়ি এসব জায়গায় ডাকঘর আছে? তা আছে বইকে আগে। মানুষজনরা শহরে খাটতে যায়, গায়ে ঘরে চিঠি দেয়, মানি অর্ডার পাঠায়। আমাদের অমন ছোট্ট গা, তাও আছে। বেশ বেশ। টাপা বলল, ডাকঘরের খোঁজ করছিস কেন রে MK? আরে বাবা, ডাকঘরেই তো সঠিক ঠিকানা পাওয়া যায়। পিওনেরা চিঠি বিলি করতে যায় না? খুব ভাগ্য, গুঞ্জাবাড়ির পোস্টমাস্টার একজন বাঙালি ভদ্রলোক। বেশ বয়স হয়েছে। ভদ্রলোক নাক থেকে চশমা কপালে তুলে বললেন, সরঙ্গি বাড়ি খুঁজছেন? কেন বলুন তো, পুলিশের লোক নাকি? ট্যাপা মদনা দুজনেই চমকে বলল, কেন, এই কথা বলছেন কেন? না মানে মাঝে মাঝে এমন আসে, তাই বলছি। সরঙ্গি বাড়ির একটা ছেলে নিখোঁজ হয়ে স্তক নানা রকম লোক আসে। নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ, অতি বৎসেলে। ওই সুদর্শন সরঙ্গীর একটা নাতি, পাজির পা ছাড়া। এতটুকু বয়স থেকে পায়রা উড়িয়ে আর চুরি চোট্টামি করে বেড়াতে দেখেছি। তা সে যাক, আপনাদের আসার উদ্দেশ্য। মদনা খুব সংক্ষেপে তার বানানো গল্পটাই বলে। উড়িষ্যার সব রাজা রাজরার বংশ ইতিহাস নিয়ে গবেষণা করার একটা কাজ চলছে। এদের ওপর বালেশ্বর জেলার ভার পড়েছে। নীলগিরি গ্রামের রাজবাড়ি, গুঞ্জাবাড়ি গ্রামে সরঙ্গি বাড়ি, এইসব নথিভুক্ত করতে হবে। কাদের ঝোলা থেকে একখানা মোটা খাতা দেখায়। ও, তা আপনাদের নাম? মন্না গম্ভীরভাবে বলে, আমার নাম MK দাস। ইনি আমার সহকারী টিসি পাল। ও, তা পুলিশের লোক নন যখন, তখন আর ভয় কি? এই পিয়ন একজনকে দিচ্ছি, দেখিয়ে দেবে। আপনারা বিদ্বান পণ্ডিত লোক, আপনাদের সহায়তা করাও পুণ্যি। পিয়নটাকে বললেন, দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবি। কিন্তু ভাগ্যচক্র,
ঠিক এই সময় হতশ্রী চেহারার একটা লোক গায়ে ফতুয়া কাঁধে গামছা এসে দাঁড়িয়ে বলে, মাস্টারমশাই, আমার কোনো চিঠিপত্র আসেনি। বাংলায় কথা, তবে ওড়িশার টান বিলক্ষণ। পোস্টমাস্টার মশাই বলে ওঠেন, আরে আরে সরঙ্গী মশাই যে, আপনার বাড়িতেই যে যাচ্ছেন এরা, তাহলে আর সঙ্গে লোক দিতে হবে না। আপনাদের লোকজন মশাই, ইনি গোবর্ধন সরঙ্গী, স্বর্গীয় সুদর্শন সরঙ্গীর জ্যেষ্ঠ পুত্র। না সরঙ্গী মশাই, চিঠিপত্র কিছু আসেনি। তো ছেলের কোনো সন্ধান পেলেন নীলাম্বরের? গোবর্ধন কড়া গলায় বললেন, সন্ধান পেলে আর এই 2 বছর রোজ আপনার কাছে ধর্ণা দিতে আসবো কেন? তা এরা আমার বাড়িতে আসছেন যে, হেতুটা কি? সে কথা এরাই বলবেন গিয়ে, বিদ্বান ছেলে। বিদ্বান? হ্যাট! লোকটা কয়েক পা এগিয়ে গিয়ে বলে, মতলবটা কি? আপনার বাড়িতেই চলুন না। লোকটা দাঁড়িয়ে পড়ে বলল, মতলবটা জানা দরকার। মদন খুব স্থিরভাবে বলল, আপনার ছেলে নীলাম্বর সম্পর্কেই একটা খবর আছে। হ্যাঁ, তো আপনারা চেনেন তাকে? আমরা চিনি না, যে খবরটা দিয়েছে সে বুঝিয়ে দিয়েছে। কে সে লোকটা? কে? দেখুন, রাস্তায় কথা বলা কি ঠিক হবে? এখানে রাস্তায় আছেটা কে? আপনার যদি বাড়ি নিয়ে যেতে আপত্তি থাকে তো থাক, গিয়ে সেই কথাই বলবো। গোবর্ধন সরঙ্গী তখন ব্যস্ত হয়ে বললেন, আসলে ছেলেটা হারিয়ে গিয়ে পর্যন্ত মন মেজাজ খারাপ। চলুন। আপনার ছেলে যে খুব বদলোকের পাল্লায় পড়েছিল তা জানেন? তার জানি না, সেই একবার মাদ্রাজে গিয়ে কার সঙ্গে ভাব হলো, সেই অবধি উচ্ছনে গেছে ছেলেটা। এই যে এসে গেছি। বাড়ি দেখে 2 গোয়েন্দা হতভম্ব। এই বাড়িতে মানুষে বাস করে, একদা প্রাসাদ তুল্য ছিল, তাতে সন্দেহ নেই। তবে সবই প্রায় ভগ্নস্তূপ। ইস, এই বাড়িতে বাস করেন কি করে? কি আর করা যাবে, রাজ্যপাট তো চিরদিন থাকে না। ভিতরে আসুন। ভাঙা দেওয়াল আর খিলেনের ফোকর দিয়ে কোনখানে ঢুকিয়ে এনে বলল, বসো, বসুন। সামনেই একটা নড়বড়ে চৌকি ছিল, তাতে বসলো দুজনে। মদনার সাহস দেখে ট্যাপার আক্কেল গুরুম। কোন সাহসে ওই নীলাম্বরের কথা বলল? মদন বলল, দেখুন, আপনার ছেলে একটু অসুবিধায়, মানে বিপদে পড়ে গেছে, তাই। জানি জানি, এই খবরই দিতে এসেছো তোমরা। গোবর্ধন চেঁচিয়ে উঠতেই 2টো ছেলে সন্ডা গোছের চেহারা কোন খাস থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার, কি হয়েছে? মদন বলল, দাঁড়ান, আগে ভেরিফাই করা দরকার। আপনার ছেলের কোনো ফটো আছে? এই ছেলে দুটো বলে উঠল, আমরাও এর ছেলে। না, কোনো ফটো নেই আমাদের কারো। ঠিক আছে, নীলাম্বরবাবু কি খুব নস্যি ব্যবহার করতেন? গোবর্ধন বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, বদলোকের সঙ্গে মিশে অনেক বদ অভ্যাস হয়েছিল তার। কিন্তু মদন ট্যাপা দিকে একটা ইশারা করে। ট্যাপা তার কাঁধের ঝোলা থেকে লাল পলিথিনের খামে মোড়া সেই গোলাপ ফুল মার্কা নস্যি মাখা রুমালটা তুলে ধরে বলল, এটা কি তার? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে বলে ওঠে, আমার রুমালটা বাগিয়ে নিয়ে চলে গিয়েছিল। কোথায় পেলেন এটা? পেয়েছি বলছি। মদন নির্বিকারভাবে গল্প বানিয়ে যায়, হাসপাতাল থেকে। উনি একটু অসুস্থ। অসুস্থ? গোবর্ধন চেঁচিয়ে ওঠে, নাকি মরে গেছে? বাটু তাকে খতম করে দিয়েছে? বাটু? মদনা আর ট্যাপার সর্বশরীরে বিদ্যুৎ খেলে যায়। বাটু? এখানেও বাটু? সেই বাটু যে দুর্নীতির সঙ্গী, সেই ছদ্মবেশী রিক্সাওয়ালাটা? কিন্তু ভিতরের বিদ্যুৎ ভেতরে চেপে মদনা বলে, বাটু? বাটু মানে জানো না? না, কথাটা জীবনে এই প্রথম শুনলাম। তবে ব্যাপারটা হচ্ছে, নীলাম্বরবাবু অসুস্থ। ওর এক সঙ্গী আমায় এখানে পাঠিয়েছেন, ওর ঠাকুমাকে একটা গোপনে কথা বলার জন্য, শনাক্ত করার জন্য নীলাম্বরের রুমালটা দিয়েছেন, যাতে প্রমাণ হয় আমরা ওর কাছ থেকেই আসছি। গোবর্ধন বিচলিত গলায় বললেন, কিন্তু ঠাকুরমার কাছে কেন? আমায় বলুন না, আমি তার বাবা। একটি গোপন কথা বলতে চেয়েছেন,
আর কাউকে না বলতে। দুটো ছেলে আর বাপের সঙ্গে চোখে চোখে কিছু কথা হয়। তারপর একজন বলে, ঠিক আছে আসুন। আবার ওই ভাঙা ইটের গোলক ধাঁধার মধ্যে দিয়ে কোনো একটা গহ্বরের মধ্যে অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে এলো। ঘরের মধ্যে একখানা উঁচু পালঙ্ক, তার ওপর মহারানীর ভঙ্গিতে বসে আছেন এক মোটা থপথপে বুড়ি। বুড়ি হলেও পরনের শাড়ি জামাগুলো যে একসময় রঙিন আর জমকালো ছিল তা বোঝা যাচ্ছে। এখন ক্ষয়া ঘষা বিবর্ণ। আর হাসির কথা, বুড়ির ছড়ানো পা দুটোয় দুখানা ভারী ভারী মল আর গলায় মোটা হাঁসুলি, কে জানে সোনার না পেতল কাঁসার। ট্যাপা মদনা দুজনে একসঙ্গে একই কথা ভাবল। ও বাবা, সেই ঝকঝকে চকচকে স্মার্ট ত্রিতাপ ফরনের দিদি, আরও স্মার্ট ত্রিদশনাথের পিসি। ছেলে দুটো কাছে গিয়ে বুড়িকে কি যেন বলল চাপা গলায়, এবং এদের ইশারা করল কাছে আসতে, এবং নিজেরা ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি চোখ নাক কুচকে বলল, তোরা কে, নীলাম্বরের বন্ধু? না, আমরা হাসপাতালের লোক। বুড়ি কিছু একটা বলে চেঁচিয়ে উঠল, অর্থাৎ হাসপাতাল শব্দটা শুনে আঁতকে উঠল। তারপর যা বলল তার অর্থ হচ্ছে, কোন মতলবে এসেছিস তোরা? মদনা চটপটভাবে আসতে বলল, নীলাম্বরের শরীর অসুস্থ, হাসপাতালে আছে। একটা লোক ওকে মেরে জখম করে দিয়েছে। বুড়ি এবার হাউমাউ করে উঠল, যাতে ওড়িয়া ভাষার টান। চেঁচিয়ে হাত বাড়িয়ে মদনার একটা হাত চেপে ধরল। কোন বদমাস দুশ্মন মেরেছে? মদনা নির্বিকার গলায় বলল, ও হচ্ছে বাটু নামের একটা বদমাস লোক। নীলাম্বর কদিন আগে আপনার কাছে যে আপনার বাবার ঘরে লক্ষ্মীর মূর্তিটা রেখে গেছে, সেটাই বাটু চায়। বুড়ি হঠাৎ ভীষণা হয়ে বলে, কোন মূর্তি? ওই যে আপনার বাবার ঘরে সৌভাগ্য লক্ষ্মীর, ওটা চেয়ে পাঠিয়েছে নীলাম্বর, না পেলে জানে মারা যাবে। কি, তোরা সেই সৌভাগ্য লক্ষ্মীটা নিতে এসেছিস? ডাকু বদমাস, তোরাই তবে আমার নীলাম্বরকে মেরেছিস। এই পীতাম্বর, দিগম্বর, এই ডাকু দুটোকে কয়েদ কর। সঙ্গে সঙ্গে সেই দুটো এসে উদয় হয়, এবং ঘরের মধ্যেকারই আর একটা ভেজানো ছোট দরজা ঠেলে খুলে ফেলে ট্যাপা আর মদনাকে ধাই ধাই ছুঁড়ে ফেলে দেয় স্রেফ কাঠ কুটোর মতো। মাটিতে চিত হয়ে পড়ে যায় ওরা। ধাক্কায় বিশ্বভুবন অন্ধকার হয়ে যায়। চৈতন্য হারানোর আগে শুধু এইটুকু টের পায়, দরজাটা ঝড়াং করে বন্ধ হয়ে গেল। 3 দিনের পরে হরিহর তার গ্রাম থেকে ফিরে হোটেল জগন্নাথে এসে অবাক, বাবুরা নেই। সেই যে প্রথম দিনেই বেরিয়ে গেছে আর ফেরেনি। তাদের জিনিসপত্র পড়ে আছে। এই হোটেলে যে দুজন রান্নার কাজ করে তার মধ্যে একজন হরিহরের জ্ঞাতি ভাইপো। সেই সূত্রেই হরিহরের এখানটা এত চেনা। কদাচ হলেও যখনই দেশে আসে এখানেই একবার ওঠে। একবেলা বিনা পয়সায় থাকা খাওয়া করে নিয়ে তবে গ্রামের দিকে হাঁটা দেয়। হরিহর বিচলিত, এখনো ফেরেনি? না। কোন দিকে গেছে কিছু বলেছে? ঘনশ্যাম মাথা নাড়ে। কোনো মতে একটু নাওয়া খাওয়া সেরে নিয়ে হরিহর পথে বেরোয়। কিন্তু কোথায় খুঁজবে সেই ছেলে দুটোকে? পথে বেরিয়ে যাদের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করেছে, এরকম বয়সে দুজন ছেলে বাবুকে দেখেছে কিনা। সবাই মাথা নাড়ে। তবে হরিহরের এমন বুদ্ধি হয় না যে ডাকঘরে গিয়ে খোঁজ নিলে সুরাহা হতে পারে। যদি সে বুদ্ধি আসতো হয়তো কিছুটা লাভ হতো। মুশকিল এই, হরিহর ভুলেও গেছে ছোকরা দুটো কি কাজে বালেশ্বরে এসেছে। 2 দিন ধরে শহরের পথে পথে ঘুরে হরিহর মোড়ে মোড়ে সেই নীলগিরি গ্রামে গিয়েও উপস্থিত হলো। রাজাবাবুদের রাজবাড়ির ভগ্নস্তূপটার চারপাশেও ঘুরল খানিক, যার ওপর বিশাল বিশাল গাছই গজিয়ে গেছে। আর এখানে সেখানে ছড়িয়ে আছে হয়তো খানিকটা কারুকার্য করা ভাঙা কার্নিশের টুকরো, একটা দুটো নাক ভাঙা হাত ভাঙা পুতুল, পাখি, সিংহ, যেগুলো বোধহয় বাড়ির চূড়ো সাজানোর কাজে লেগেছে একদা।
এই ভগ্ন প্রাসাদের মতোই ভগ্ন মন নিয়ে হরিহর ফিরে গিয়ে ট্রেনে চাপল। হরিহর চলে যাওয়ার পর নীলগিরি হাউসের রান্নাঘরে যথেষ্ট বিপত্তি ঘটছিল। তবু একটা উৎসুক প্রতীক্ষা ছিল। কদিন পরে তাকে একা কপাল চাপড়াতে চাপড়াতে ফিরতে দেখে ত্রিতাফরণ, প্রতাপহরণ আর ত্রিদশনাথ একদম ত্রিভঙ্গ হয়ে গেলেন। প্রায় ঝাঁপিয়েই পড়লেন হরিহরের ওপর প্রশ্নবাণের বোঝা নিয়ে। কিন্তু সে বেচারাকে প্রশ্ন করে কতটুকু কি খবর মিলল? ত্রিদশনাথ বললেন, ওকে নিজের গ্রামে বেড়াতে যেতে বলা ঠিক হয়নি, সর্বদা সঙ্গে সঙ্গে থাকতে বলা উচিত ছিল। ত্রিদশের স্ত্রী বললেন, কিন্তু ব্যাপারটা অতি গোপনীয়, এখন ভদ্র ছেলে দুটোকে কোথায় খুঁজতে যাওয়া যাবে? কে জানে কোনো বিপদে পড়ল কি না। এমন কি বিপদে পড়তে পারে? বড়জোর সেই সুভদ্রা দেবী সাক্ষাৎকার না দিতে পারেন, কিংবা প্রশ্নোত্তরে বেজার হতে পারেন। ওরাই ভুলভ্রান্তি করে হয়তো দূরে কোথাও গিয়ে পড়েছে। কত দূর যেতে পারে? আজ তো 7 দিন হয়ে গেল, এক রাত্রিরের রাস্তা বালেশ্বর। কোনো গ্রামে টামে গিয়ে পড়ে যদি পথ হারিয়ে ফেলে থাকে, যদি কোনো হিংস্র লোকজনের খপ্পরে পড়ে, তাহলে নিস্তার নেই। আর যদি জঙ্গলে গিয়ে পড়ে বাঘের খাদ্য হয়ে গিয়ে থাকে, উড়িষ্যায় তো জঙ্গলের অভাব নেই, জঙ্গলের জন্যই বিখ্যাত উড়িষ্যা। ছেলে দুটো হয়তো বাঘের পেটেই। কিন্তু তাই বলে তো আর নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। জেঠু বললেন, আমি জানি না, আমার মাথা ঘুরছে। যখনই সৌভাগ্যলক্ষ্মী বাড়ি ছাড়া হয়েছেন তখনই বুঝেছি এবার ভয়ানক দুঃসময় আসছে। দেখো, এখন কোনো পাকচক্রে পুলিশের হাঙ্গামাতেই জড়িয়ে পড়তে হয় কিনা, হয়তো জলজ্যান্ত দুটো ছেলেকে গায়েব করে ফেলার দায়ে জেলই হয়ে যাবে কিনা। বৌমা, আমার মাথায় কিছু আসছে না। বৌমা বললেন, কিন্তু জেঠু, আমার মাথায় একটা চিন্তা এসেছে। চিন্তাটি বললেন তিনি, আর সেই চিন্তার ফলে অবশেষে ঠিক করা হলো ত্রিদশনাথ আর তার স্ত্রী দুজনে সেই গুঞ্জাবাড়ি গ্রামে সরঙ্গী বাড়ি গিয়ে হানা দেবেন। ওখানেই কিছু হদিশ পাওয়া যেতে পারে। তবে অভিযান ট্রেনে নয়, গাড়িতে। ভালো ড্রাইভার, একজন গাড়ির মেকানিক আর গাড়ির পেট ভর্তি করে তেল নিয়ে রওনা দিতে হবে। কারণ গাড়ির সঙ্গে থাকলে এখানে সেখানে ঘোরা যাবে, জঙ্গলের ধারে ধারেও। দুটো মানুষ যদি বাঘের পেটে গিয়ে থাকে তো জঙ্গলের আশেপাশে গুজব ছড়াবে না, কিংবা হিংস্র লোকজনের হাতে নিহত হলে? জেঠু অবিরতই বলতে লাগলেন, যা হবার তা বুঝতেই পারছি। এখন প্রতীক্ষায় রইলাম জেলে যাবার বা ফাঁসি যাওয়ার জন্য। ফাঁসি? কেন নয়, দুটো ছেলের নিহত হওয়ার দায়টা নেই? বালেশ্বরে এসে পৌঁছে ওরা কর্তাগিন্নি অবশ্য প্রথমেই হোটেল জগন্নাথে এলেন। তবে হরিহর যা বলেছে তার থেকে নতুন কিছু লাভ হলো না। ওখান থেকে একটু যা খেয়ে বেরিয়ে পড়লেন ত্রিদশনাথ আর তার স্ত্রী। স্ত্রী বললেন, তোমার পিসির বাড়ি চিনে বার করতে পারবে? জীবনে পিসিকেই চোখে দেখনি তো তার বাড়ি। ওই জেঠুর দেওয়া ঠিকানা আর ডিরেকশন সম্বল, যেটা ওই ডিটেকটিভ দুজনারও সম্বল ছিল। ওই দিকেই যদি কোনো বিপদ থাকে, যদি আমরাও গায়েব হয়ে যাই, গেলে যাব, বুঝবো জেঠুর ওই মূর্তির কুসংস্কারটি অহেতুক নয়। স্ত্রী বললেন, আচ্ছা, এমনও হতে পারে। আরে আরে, গাড়িটা একটু থামান তো আকবর ভাই। কি হলো? স্ত্রী বললেন, পাশ দিয়ে একটা ছেলে হেঁটে চলে যাচ্ছিল। আরে আরে, ওই তো, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ও তো একজন। একটা তো কি, আকবর সাহেব? গাড়ি ঘ্যাচ করে থেমে গেল। 1 থেকে 100 গোনার জন্যই হোক আর খিদে তেষ্টায় কাতর হয়েই হোক, ঘুমিয়েই পড়েছিল দুজনে। কে জানে কতক্ষণ ঘুমিয়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল মানুষের গলার শব্দে। বুড়ি বলল, এই বেটারা, জেগে আছিস? ওরা কষ্টে উঠে বসল। বুড়ি বলল, এই, কিছু খাবি? ট্যাপা বলে উঠল, বুড়ি মানুষ, এরকম তামাশা কেন বাবা?
লজ্জা হলো না? বুড়ি চাপা গলায় বলল, কি বলছিস? মদনা বলল, আমাদের তো মেরে ফেলার জন্য এখানে বন্ধ করে গেছেন, আবার খাবার কথা কেন? বুড়ি কি বুঝলো কে জানে। হঠাৎ দেখা গেল ফোকর দিয়ে বুড়ির মোটা বালা পড়া একটা হাত ঢুকে এলো, তাতে 4টে নাড়ু। নে খেয়ে নে, জল দেব? ট্যাপা বলল, নাড়ুটা কিসের দিদিমা, বিষের? মদনা বলল, এই থাক। বুড়ি রেগে উঠে বলল, বিষ? এই কথা বললি আমায়? তা দিদিমা, তুমি তো আমাদের গুম ঘরে ঢোকালে, আমরা তোমার নাতির প্রাণ বাঁচাবার চেষ্টা করতে এলাম, আর তুমি? বলতে বলতেই কিন্তু দুজনে দুটো করে নাড়ু হাতস্থ করে কামড় দিল। কামড় দিল, তবে সহজে নয়, প্রায় ঢিলে কামড় দেওয়ার মতোই, শক্ত কাঠের মতো নাড়ু। তবু কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন দেহে প্রাণের সঞ্চার। বুড়ি এরপর আলোটা মুখের সামনে তুলে ইশারায় যা বলল, তার অর্থ হচ্ছে, তোরা কথা বলিস না, শব্দ পেলে ওরা মারতে আসবে, আমি জল আনছি। ট্যাপা ফিসফিস করে বলল, যতই হোক মেয়ে যার তো প্রাণে মায়া আছে। সেটা প্রমাণও হলো। বুড়ি একটা ঘটিতে করে জল আনলো, আর একটা লম্বাটে ঘটিতে দুধ। আহ, দুধ যে এমন অমৃত তুল্য তা কে জানত। কবে আবার ঘটি ভর্তি দুধ খেতে বসেছে ট্যাপা মদনা। যদিও দুধটার একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ লাগলো, বোধহয় কাঠ জেলে গরম করে এনেছে, তাতে কিছু এসে গেল না। বুড়ি এখন আরও আসতে বলল, তোরা ঠিক কথা বল, নীলাম্বর বেঁচে আছে না মরে গেছে? বলেই মুখে আঁচল দিয়ে কান্নার শব্দ থামালো। মদনা বলল, এখনো মরেনি, তবে ওই মূর্তিটা না পেলে মেরে দিতে পারে, 7 দিন সময় দিয়েছে। তোরা সত্যি কথা বলছিস? ট্যাপা তাড়াতাড়ি উত্তরটা এড়িয়ে গিয়ে বলল, তো তুমি তো আমাদের বিশ্বাসই করবে না, সেই নাতির থেকে তোমার এই নাতিদের দাম বেশি। বুড়ি চাপা গলায় বলে, এরা বদমাস। তারপর বলে, আর চুপচাপ থাক, কাল আবার কথা হবে। ত্রিদশনাথ স্ত্রীকে বললেন, আরে ওকে দেখে এত লাফালে কেন? এরা তো টিসি পাল আর MK দাসের কেউ নয়, একটা অচেনা বাজে ছেলে। স্ত্রী বললেন, বাজে হতে পারে, অচেনা নয়। তুমি দেখোনি, চেনো না? আমি চিনেছি, ও সেই পাখিওয়ালা, ওই তো চোর। ওই রোগা হ্যাংলা ছেলেটা? হা হা হা, এটা গোয়েন্দাবাবুদের নেহাতি কাল্পনিক সন্দেহ। জেঠুর যেমন খেয়ে দে কাজ নেই। কিন্তু কথা শেষ হওয়ার আগেই স্ত্রী গাড়ি থেকে নেমে পড়ে এগিয়ে গেছেন। তার ইশারায় আকবরও। ব্যাস, আকবরের বজ্রমুষ্টির কবল থেকে হাত ছাড়িয়ে নেওয়ার সাধ্য কি বেচারার। অবশ্য মুখে খুব তড়পাচ্ছে। ফট করে আমায় ধরলে মানে? ত্রিদশনাথের স্মার্ট আর সাহসী স্ত্রী এখন একটা অ্যাডভেঞ্চারের আশায় মহা খুশি। বললেন, মানেটা থানায় গিয়ে শুনো। এমন একটা বেয়ারা জায়গায় এসে পড়েছেন এরা, রাস্তায় জনমনুষ্যই নেই, বলতে গেলে রাস্তাই নেই। কাজেই এই নাটকীয় দৃশ্যের কোনো দর্শক নেই। তার দৃশ্যটা নাটকীয় বইকি। একটা ফড়িংয়ের মতো ছেলে হাত ছাড়াবার চেষ্টা করছে, আর একটা জবরদস্ত জাদ্রেল চেহারার লোক তার হাতটা চেপে ধরে শুধু মিটি মিটি হাসছে। দর্শক বলতে 2টি সাজা গোজা ভদ্রলোক এবং ভদ্রমহিলা। ওর ধস্তাধস্তি দেখে ত্রিদশনাথ চারদিকে তাকালেন। অনেকটা দূরে গাছের আড়াল থেকে দেখা গেল যেন 2টো লোক আসছে। ভয় লাগলো। কি জানি বাবা, যদি ছেলেটা বেশি চেঁচায় তাহলে বিপদে পড়তে হবে। সত্যি তাদের কাছেই ওই কাল্পনিক সন্দেহটি ছাড়া আর কি প্রমাণ? বললেন, আচ্ছা বাপু, বলো তো, তুমি সত্যি পাখিওয়ালা কিনা? পাখি ধরা আমার শখ, ধরেই পেয়েছি। তা কলকাতা থেকে হঠাৎ এখানে কেন? কেন আবার, নিজের গায়ে আসবো না? ছেলেটার ভাবভঙ্গিতে গ্রাম ভাবের বালাই নেই, একদম মস্তানের মতো। এটা তোমার নিজের গ্রাম? কেন, হতে নেই? আহা, হতে থাকবে না কেন? তো কোন গ্রামের? সেটা আপনার জেনে দরকার।
বলতে আপত্তি বা কি? ছেলেটা একটু ভেবে বলল, এই তো নীলগিরি গ্রামের পাশের গ্রাম গুঞ্জাবাড়ি গ্রাম। হ্যাঁ, তুমি ওই গুঞ্জাবাড়ির ছেলে? তো ওখানকার সারঙ্গী বাড়ি চেনো? ছেলেটা হঠাৎ এই রাগ উত্তেজনার মধ্যেও দাঁত খিচিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলে, তা চিনব না কেন? আপনি চিনবেন? সরঙ্গী বাড়ির ছেলেকে সরঙ্গী বাড়ি শোনাতে এসছে। কি, তুমি ওই বাড়ির ছেলে? ত্রিদশনাথের স্ত্রী ছিটকে উঠলেন। নাম কি? ছেলেটা হঠাৎ বুক ফুলিয়ে বলে উঠল, নীলাম্বর সরঙ্গী। চলুন না আমার সঙ্গে, ভজিয়ে দিচ্ছি। আমার দাদাদের দেখলে আর দেখলে কি হবে তা বলবার আগেই পেছন থেকে কে বলে উঠল, দেখে এসেছি, সাংঘাতিক ডেঞ্জারাস। কি? এ কি, আপনারা এখানে? এ কি চেহারা? সে যাক, কিন্তু আপনারা এখানে কেন? আর বুঝতে পারছেন না? আপনাদের খুঁজতে। হরিহর কাঁদতে কাঁদতে ফিরে গিয়ে বলল, আসুন আসুন, গাড়িতে উঠে আসুন। শুনুন, এই হচ্ছে সেই পাখিওয়ালা। ও বলছে কি না? জানি। কি বলছে জানেন? কি বলছে সে তো শুনলাম। তো ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ, দিয়ে দিন। ধুরন্ধরবাবুর ঠাকুমা বেচারিও মারা পড়েছে ভেবে হয়তো এতক্ষণে নিজেই মারা পড়েছে। মানে সুভদ্রা দেবী, সরঙ্গী বাড়ির গিন্নি? আকবরের কবল থেকে মুক্ত হয়েই ছেলেটা তীর বেগে ছুটে পালিয়ে গেল। মদনা বলল, না ছাড়াই উচিত ছিল, কিন্তু সেই বুড়ি বেচারার জন্যই। চলুন গাড়িতে ওঠা যাক। ওফ, হাঁটতে হাঁটতে যান নিকলে গেছে। এরা বিচলিত, বিস্মিত, উত্তেজিত। ব্যাপারটা কি বলুন তো? ট্যাপা বলল, দুবার করে বলার খাটুনিতে দরকার নেই স্যার। বলতে গেলে আধমরা অবস্থা। একেবারে দাদুর কাছে পৌঁছেই সব বলা যাবে। ওল্ড বালিগঞ্জের নীলগিরি হাউসের সেই সাজানো ঘর। ঘরের মধ্যে ত্রিতাফরণ ভঞ্জচৌধুরী উত্তেজিত, আলোড়িত, বিচলিতভাবে একবার খানিক পায়চানি করছেন, আবার চেয়ারে বসে পড়ে বলছেন, তারপর? হ্যাঁ, তারপর? তারপর সে এক কাহিনী। উত্তর প্রত্যুত্তর, প্রশ্ন বিস্ময় সব কিছু বাদ দিয়ে উত্থাপিত কাহিনীটি এই। তারপর পরপর দুরাত্রি সুভদ্রা দেবী ওইভাবে ফোঁকো দিয়ে গোয়েন্দা যুগলকে বাঁচিয়ে রেখে তৃতীয় রাত্রে দরজাটি খুলে ঢুকে এসে অনেক গল্প করে অবশেষে, হ্যাঁ, গল্প আর কিছুই নয়, তার জীবনের কাহিনী। স্বামী ছিলেন খুব দুর্দান্ত, আবার অলস। কেবল সংসারের জিনিসপত্র বেচে বেচে চালিয়েছেন। ছেলে দুটোও মুখ্য। ছোট ছেলেটা তো নিজের বউ ছেলে নিয়ে কটকে শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস করছে। বড় ছেলের ঘরে 3 নাতি, পীতাম্বর, দিগম্বর আর নীলাম্বর। বড় মেজ দুটোই ছোট থেকে দস্যি, গুন্ডা। ছোটটা শৈশবেই মা মরা, ঠাকুমার কাছেই মানুষ, অথবা বাঁদর। সেটা বরাবর নেহাত রোগা, হ্যাবলা, কেবল খেলে বেড়ায় আর পাখি ধরে ধরে পোষে। একটু বড় হয়ে আবার পাখিগুলোর গায়ে নানান রং লাগিয়ে নতুন পাখি বলে বলে লোক ঠকিয়ে বিক্রি করে পয়সা রোজগার করত। তা সে যাই করুক, ঠাকুমার প্রাণও তুল্য। ঠাকুমা লুকিয়ে তাকে স্পেশাল খাবার খাওয়াতো, নিজের কাছে নিয়ে রাত্রে শুতো, আর কত সুখ দুঃখ মন প্রাণের গল্প করত। সেই গল্প শুনেই নীলাম্বর জানতে পারে ঠাকুমা বড় লোকের মেয়ে, বাপের বাড়ি থেকে অপমানিত হয়ে চলে এসেছে। নিজের দিকের দোষটি অবশ্যই বলেননি ঠাকুমা, বাবার দোষটিই দিয়েছে। তো সেই শুনে ছোট নাতি ঠাকুমার কাছে প্রতিজ্ঞা করেছিল, দাদি, তোর অপমানের শোধ আমি একদিন নেব। ওই সৌভাগ্য লক্ষ্মীর মূর্তিটা আমি তোকে এনে দেবো, তখন তোর ভাগ্য ফিরে যাবে। কিন্তু বুড়ির কপাল, খেলে বেড়ানো ছেলেটা একদিন কিভাবে একটা বদ বুদ্ধি লোকের খপ্পরে পড়ে গেল। লোকটার নাম বটু। হিন্দি, বাংলা, ওড়িয়া সব রকম ভাষায় কথা বলতে পারত। মাঝে মাঝে নীলাম্বরের সঙ্গে দোস্তি জমিয়ে 2-4 দিন সরঙ্গী বাড়িতে কাটিয়েও যেত। বলতো ও নাকি সারা ভারতে যত মন্দিরের নকশা দেখে বেড়ায়, এটাই ওর নেশা।
কিন্তু আসলে নেশা নয়, পেশা। আর মন্দিরের নকশা দেখা নয়, যত সব বিগ্রহের অলংকার চুরি করা এবং দুর্লভ সব ছোট ছোট স্থাপত্য শিল্প হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করা। ছেলে মানুষ নীলাম্বরকে লোভ দেখিয়ে চুরির কাজে লাগিয়ে ফেলেছিল বাটু। ছেলেবেলা থেকে লাফিয়ে ঝাঁপিয়ে গাছপালায় মন্দির প্রাসাদের কার্নিশে উঠে পড়ে পাখি ধরার অভ্যাসে প্রায় পাখি পক্ষীর মতোই সে সুরুত করে সর্বত্র ঢুকে পড়তে পারত। সেই বিদ্যেটা কাজে লেগে গেল। পাকা চোর হতে গেল নীলাম্বর। তা ওই বাটুর ডাক পেয়েই মাঝে মাঝে কলকাতায় চলে যেত নীলাম্বর আর চুরির কাজে পোক্ত হতো। সারা ওড়িশা ঘুরে কত মন্দিরের জিনিসপত্র, ঠাকুরের গহনা চুরি করে করে বাটুকে সাপ্লাই করে এসেছে নীলাম্বর। দিদিমা বলতো, এটা পাপ কাজ হচ্ছে। হেসে উড়িয়ে দিত নীলাম্বর, বলতো, পাপ পুণ্যি বলে কিছু নেই, বড় লোক হতে হবে। তা সেই নীলাম্বর হঠাৎ কদিন আগে রাতের অন্ধকারে চুপি চুপি এসে ঠাকুমাকে বলল, এই সেই জিনিস দাদি, এতদিনে তোর অপমানের শোধ হলো। তো বদমাস বাটুটা চোখে পড়লে ঠিক নিয়ে নেবে, হয়তো না দিলে আমায় খুনও করে ফেলতে পারে। এখনই চললুম, ভালো করে লুকিয়ে রাখিস। সেই রাতে চলে গেল। তো লুকিয়ে তো রাখলো, কিন্তু দেবীকে জাগাবার মন্ত্রটি তো জানে না। ছেলেবেলায় বাপের মুখে শুনেছি, কিন্তু সে কি আর মনে আছে? কাজেই মূর্তি থাকা না থাকা সমান। এই সময় হঠাৎ একদিন টিসি আর এমকের সেই সরঙ্গী বাড়িতে গিয়ে উদয় হওয়া, ফাঁদে পড়া এবং দিব্যি একখানা গল্প বানিয়ে আন্দাজি ঢিল মেরে বুড়ির কাছে সেই লক্ষ্মী মূর্তিটি চেয়ে বসা, না পেলে তার নাতির প্রাণের আশঙ্কা, এটা বলা। ব্যাপারটা কাকতালীয়ই। নাতিও তো বলে গেছিল, বাটুর নজরে পড়লে ওই ভয়ঙ্কর সুন্দর আর দামি মূর্তিটা বাটু আদায় না করে ছাড়বে না। বিলেত দেশে পাচার করলে নাকি ওর লক্ষ লক্ষ টাকার দাম মিলবে। ট্যাপা মদনার বানানো গল্পের সঙ্গে মিলে গেল। বুড়ি ভয় খেল। তারপর একটা চটের থলি এদের হাতে ধরিয়ে দিয়ে বুড়ি বলল, এই পিছন দরজা দিয়ে পালা, রাতের অন্ধকারে কেউ দেখতে পাবে না। গিয়েই কিন্তু আমার নীলাম্বরকে পাঠিয়ে দিবি বাপ, নইলে কেঁদে কেঁদে মরে যাব। অথচ ওরা জানে না কোথায় সেই নীলাম্বর, কেমন তার চেহারা। কিন্তু লাকের জোরে পথের মাঝখানে পেয়ে গেল সেই নিধি। তাই না অমন তাড়াতাড়ি ছেড়ে দিতে বলল তাকে? ওকে না পেলে বুড়ির কাছে চিরদিন তারা ঠগ জোচ্চোর হয়ে থাকত। আহা, বুড়ি তাদের প্রাণে বাঁচিয়েছে, পালাবার পথ করে দিয়েছে, আর দিয়েছে এই সাফল্য। চটের থলি থেকে বার করে রূপোর কৌটো থেকে বার করে নেওয়া সেই অপরূপা লক্ষ্মী মূর্তিটি টেবিলের ওপর দাঁড়িয়ে থেকে যেন মধুর হাসি হাসছেন সমবেতর দিকে তাকিয়ে। ত্রিতাপহরণ বললেন, তোমাদের কাজের দাম টাকা পয়সা দিয়ে হয় না ভাই, তবু বলো কি দেব, যত যা চাও মন খুলে বলো। ট্যাপা ফস করে বলে বসল, হ্যাঁ তুই যখন বলছেন, একটা ভালো পাড়ায় একটা ছোট্ট ফ্ল্যাট আমাদের জন্য ভাড়া করিয়ে দিন। ভাড়া? ভাড়া কেন? ছোট্ট একটা ফ্ল্যাট তো ত্রিতাপ দানই করে দিতে পারেন, দেবেনও। বাড়ি কেনা বেচার ব্যবসাটি তো এখনো চালিয়ে চলেছেন তিনি। মদনা বলল, তবে আমাদের সাফল্যে মাসিমারও শেয়ার আছে। উনি যদি গাড়ি নিয়ে বালেশ্বরে না ছুটতেন। আর পুলিশ থেকে এই তরুণ গোয়েন্দাদের আবার এক ঝুড়ি প্রশংসাপত্র দিল, কারণ বিদেশে মূর্তি পাচারের একটা চক্র ধরা পড়ে গেছে এদেরই বাহাদুরিতে। পাপি সেই বাটু, কত দিকে যে তার কত জাল ছড়ানো ছিল, এবার নিজেই জালে পড়ে গেল। তিনতলার নতুন ফ্ল্যাটের বারান্দায় বেতের চেয়ারে বসে দুই বন্ধু বলছে, কপাল তাহলে সত্যি খুলেই গেল রে। তাই দেখছি। ওরে, আমার যে এখন লাফাতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, গলা খুলে গান গাইতে ইচ্ছে করছে। থাক থাক, ওতে আর কাজ নেই। আয়, খালি বাড়িতে দুজনে গলা খুলে দুজনকে ডাকি। মদনা।
ট্যাপা? মদনা, এ কি সত্যি না স্বপ্ন? গায়ে চিমটি দিয়ে দেখ। মদনা রে, আমরা সেই ট্যাপা মদনা, ওস্তাদের হুকুমে সরু কাঁচি হাতে লোকের পকেট কাটবার তালে ঘুরছি। জগতে এমন হয়? কেন হবে না? দুশো রত্নাকর বাল্মীকি হননি? তখন পকেট কাটবার তাল করেছি, এখন রহস্যের জাল কাটবার তাল করছি। মদনা, বাড়ি গিয়ে বেটা নীলাম্বর সরঙ্গী সরভুজ হয়ে তুড়ি লাভ যাবে, আর বুড়ি নিজের মাথার চুল নিজে ছিঁড়বে। চুল কোথা? মাথা জুড়ে তো ঢাকের মতো টাক। যা বলেছিস। তবে বাটুই আমাদের সৌভাগ্য লক্ষ্মী, কি বলিস? তা যা বলেছিস। শেষ করছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজের ৬ষ্ঠতম উপন্যাস কপাল খুলে গেল নাকি। কেমন লাগলো গল্প জানতে অপেক্ষায় থাকব। আজ তাহলে আসি, পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।